আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 24 ব্যাচ অদম্য। আমি ফারহান ইশরাক নিহাল, রাজশাহী মেডিকেল কলেজ 2023-24 সেশন। আজকের দিনে আমি তোমাদের সামনে নিয়ে আসছি কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, গুণগত রসায়ন। এটা ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার। আমি আজকে দেখানোর চেষ্টা করব যে এইচএসসির পড়াশোনা যদি কেউ ভালো করে থাকে তার জন্য মেডিকেলের পড়াশোনা আসলে কতটা সোজা। শুধু কেমিস্ট্রি না, ফিজিক্স বায়োলজির ক্ষেত্রে সেম। বায়োলজির ক্ষেত্রে একটু কথা আছে, যারা ইনক্লুডিং মি এইচএসসিতে শুধু কমন পায় বা টাইপ কমন পাওয়ার জন্য টেস্ট পেপার পড়ে যায়, গাইড পড়ে যায়, সিকিউ এমসিকিউ বোধ, কারণ আমরা জানি যে বায়োলজির ক্ষেত্রে আমাদের পুরোটাই কমন পাওয়া যায়। তো ওইভাবে যারা পড়াশোনা করে অ্যাডমিশন টাইমে আইসা যখন লাইন বাই লাইন বই পড়ে বায়োলজি, তখন তাদের কাছে একটু কঠিন লাগে, মনে হয় যে সমুদ্রের মধ্যে এসে পড়ছে, আকাশ পাতাল পার্থক্য। যারা যারা আসলে এইচএসসিতে খুব ভালো করে পড়ে থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, তাদের জন্য অ্যাডমিশন খুবই সোজা। আমি আজকে দেখানোর চেষ্টা করবো স্পেশালি মেডিকেল ওরিয়েন্টেড একটা ক্লাস এটা। যারা এইচএসসি ভালো করে পড়ছে, কনসেপ্ট ক্লিয়ার করে, অথবা যারা ভালো করে পড়ে নাই, কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে নাই, তবে কমন পাওয়ার জন্য পড়ছে এবং পারে, অন্তত পড়ছে, তাদের জন্য একটা চ্যাপ্টার কত সহজে শেষ করা যায়। এইচএসসির তুলনায় মেডিকেলে পড়াশোনা খুব কম ভালো ছাত্রদের জন্য, যারা ভালো করে পড়ছে আগে। তবে যারা পড়ে নাই, কমন পাওয়ার জন্য পড়ছে, তারা এইচএসসিতে ভালো করবে। পার্থক্যটা তৈরি হবে অ্যাডমিশনে। আমি চাই যারা এই কাজটা করছো, তোমরা এইচএসসি পরীক্ষার প্রস্তুতিটা এখন ভালো করে নাও, এইচএসসিটা ভালো করো, এরপরেও তুমি যথেষ্ট সময় পাবো, তখন তোমার বেস্টটা দিতে হবে, তোমার খাটতে হবে। সুযোগ এখন আছে, চলে যায় নাই। তাহলে আমি শুরু করি, আজকে দেখাই যে পড়াটা কেমন। এই গুণগত রসায়ন আমি আজকে প্রথমে শুরু করতেছি আমাদের এই প্রথম পার্ট 2.1 পরমাণু মডেল এবং প্রাথমিক ধারণা। এখান থেকে কী পড়তে হবে, একটা ফার্স্টের লাইন দাগানো আছে, যে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষাগারে ইলেকট্রন আবিষ্কার করছে। এটা আমার এখান থেকে পড়তে হবে না, সামনে আছে। যা আমি একবার পড়বো, এক জায়গায় পড়বো, তো বারবার দাগাইতে হবে না। আমাদের পড়া যত কমায় ফেলা যায়, কারণ পরীক্ষার আগে রিভিশন দেওয়ার একটা বিষয় আছে এখানে। এখান থেকে আমি শুধু একটু পড়বো। আমি পড়বো এখান থেকে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড একটা পরমাণু মডেল দিছে 1911 সালে, একটা বোর একটা মডেল দিছে 1913 সালে, এবং কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল নামে একটা মডেল, এটা 1924 থেকে 1927 সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। একটা রেঞ্জ দেওয়া কেন, কারণ এটা একক কোনো ব্যক্তির মডেল না, এটা কয়েকজন ব্যক্তি বিজ্ঞানীর সম্মিলিত একটা মডেল। এবং এটা আমরা পাবো যে কেন এই রেঞ্জটা দেওয়া হলো সামনে। এখান থেকে আরেকটা জিনিস এক্সট্রা করে আমরা জানা রাখবো, যে রাদারফোর্ডের এই মডেলটা, এটা কিন্তু ত্রিমাত্রিক মডেল, 3D মডেল, এবং বোরের মডেল 2D বা দ্বিমাত্রিক মডেল। ব্যাস, এরটুক থেকে আমার আর কিছু করতে হবে না। আমি চলে যাচ্ছি পরের পার্ট 2.1.1-এ, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এবং নিউক্লিয়াস আবিষ্কার। তো রাদারফোর্ড একটা বিখ্যাত পরীক্ষা আছে, আমরা জানি, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসটা কী আবিষ্কার করছে, রাদারফোর্ড আবিষ্কার করছে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আমার কী পড়তে হবে, এই পার্ট থেকে এই ফার্স্ট লাইনটা পড়তে হবে। বিজ্ঞানী থমসন নামে একজন বিজ্ঞানী আছে, যে প্লাম পুডিং মডেল দিছে 1898 সালে। এই সালটাও পড়তে হবে, সালটাও ইম্পর্টেন্ট। আর পড়বো আমি আলফা কণার বৈশিষ্ট্য কি। আলফা কণা একটা যৌগিক বা কম্পোজিট কণিকা, এর প্রচণ্ড গতি থাকে। গতিটা কত, এটা 10⁻7 থেকে 2.5 × 10⁻7। আমি এখান থেকে লক্ষ্য করলে দেখব 10⁻7 কিন্তু দুই জায়গাতেই কমন, এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমার পড়তে হচ্ছে শুধু এই সামনের জিনিসটা, মানে 1 থেকে 2.5 × 10⁻7 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটার বেগ কত, 1 থেকে 2.5 10⁻7 মিটার/সেকেন্ড। এখন আমার এই সংকেতটা লাগবে। আলফা কণার সংকেত কি, আলফা কণার সংকেত এই যে এটা। এই সংকেত থেকে অনেক কিছু আমার বোঝার আছে, এই সংকেত পড়লে অনেক কিছু আমার পড়া হয়ে যায়। আলফা কণা আসলে কি, আলফা কণা আসলে হিলিয়াম 2+, 4 আর 2। হিলিয়াম 2+ মানে হিলিয়াম যে নিউক্লিয়াস, তার 1 নাম্বার কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। আমি 2টাকে যদি বের করে দিই, তাহলে হিলিয়াম 2+ হয়। যদি বাইরের সেটা কোনো ইলেকট্রন না থাকে, তাহলে কি অবশিষ্ট আছে, শুধু হিলিয়ামের নিউক্লিয়াসটা অবশিষ্ট আছে। নিউক্লিয়াসে কি থাকে, নিউট্রন এবং প্রোটন। নিউট্রন মানে নিউট্রাল, প্রোটন মানে ধনাত্মক, রাইট? তাই এটাকে বলা হয় দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। He2+ কে বলা হয় দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াসটা অবশিষ্ট আছে, ইলেকট্রন চলে গেছে, বের করে দিছি। বাকি এখানে ভর দেওয়া আছে 4, প্রোটন দেওয়া আছে 2। আমরা জানি যে ভর থেকে যদি আমরা প্রোটন বিয়োগ করি, আমরা নিউট্রনের সংখ্যা পাই। তাইলে এই একটা সংখ্যা থেকে আমরা আলফা কণার 4টা জিনিস বলতে পারতেছি, যে এটা একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এর ভর 4, এর প্রোটন আছে 2টা, নিউট্রন আছে 2টা। একটু কি পড়তে হবে, অনেক বেশি কিছু করতে পারে এখান থেকে। আমি চলে যাচ্ছি পরে রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত উপকরণ। কী কী উপকরণ ব্যবহৃত হয়েছে এই পরীক্ষায়। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, বিখ্যাত পরীক্ষা। এখানে ব্যবহৃত হয়েছে আলফা কণা, ব্যবহৃত হয়েছে নামই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা।
একটা পাতলা সোনার পাত ব্যবহৃত হয়েছে, যার পুরুত্ব দেওয়া আছে 0.404 সেন্টিমিটার। এটা এডিশন ওয়াইজ যদি চেঞ্জ হয়ে থাকে, তোমাদের লেটেস্ট এডিশনে যেটা আছে তোমরা সেটা দিবা। আগে এক সময় ছিল 0.304 সেন্টিমিটার, এখন 4 আছে, আমরা 4টাই পড়বো। নেক্সটে যদি চেঞ্জ হয় তোমাদের এডিশনে, তোমরা এটাই দিবা। এবং একটা পর্দা ব্যবহৃত হয়েছে যা জিঙ্ক সালফাইড আবরণযুক্ত। এখানে এটা দেখতে হবে, এটা কিন্তু সালফেট না বা সালফাইটও না, ফাইড, রশি ড সালফাইড, জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইড কি? এটা একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ, এবং এই ইংলিশটা পড়তে হবে তোমাদের। এটা উচ্চারণ আমি করতে পারতেছি না, ফসফরাস, এটাই পড়তে হবে, ইংলিশটা পড়তে হবে। ব্যাস, এখান থেকে পড়া এতটুকুই। এরপরে আসেন পর্যবেক্ষণ। রাদারফোর্ড কি পর্যবেক্ষণ করছে? 3টা পর্যবেক্ষণ এখানে দেওয়া আছে, আমরা পড়বো 2টা। 1 নাম্বারটা পড়বো যে 99% আলফা কণায় সোজাসুজি চলে যায়, এবং 3 নাম্বারটা পড়বো যে 20,000-এর মধ্যে একটি বিপরীত দিকে ফিরে আসে। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার পর্যবেক্ষণ এটা। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত দেওয়া আছে 5টা, আমরা 5টা পড়বো না, আমরা পড়বো, দেখি কয়টা পড়া যায়। 1 নাম্বারটা অধিকাংশ স্থানই ফাঁকা। কেন ফাঁকা আমরা বুঝলাম কীভাবে? এর জন্যই 99% আলফা কণা সোজাসুজি চলে গেছে, মানে অধিকাংশ স্থানই ফাঁকা। 2 নাম্বারটা আমার পড়তে হবে না, আমি 3 নাম্বারটা পড়বো যে একটা নিউক্লিয়াস, মানে রাদারফোর্ড একটা কেন্দ্র আবিষ্কার করছে পরমাণু, একে বলা হয় নিউক্লিয়াস, সেই নামকরণ করছে। এই নিউক্লিয়াসটা কি? এবং ভারী এবং ধনাত্মক। নিউক্লিয়াসটা ভারী ধনাত্মক, যা আমরা জানি। এবং 4 নাম্বারটা পড়বো যে আলফা কণার ভর আসলে ইলেকট্রনের ভরের 7,000 গুণ বেশি, এবং এটা দ্বিধনাত্মক চার্জযুক্ত। এটা আমরা আগে পড়ছি, দ্বিধনাত্মক চার্জযুক্ত, বহুত কিছু পড়ছি এখান থেকে। 5 নাম্বারটা পড়বো হাইড্রোজেনের ব্যাস 10^8 সেন্টিমিটার, এবং নিউক্লিয়াসের ব্যাস 10^12 থেকে 10^13 সেন্টিমিটার। এবং লেখা আছে যে 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। কি বড়? নিউক্লিয়াস বড়। নিউক্লিয়াস বড় না, সরি, পরমাণু বড় নিউক্লিয়াস থেকে। এটা আসলে এই লাইনটা দাগানো আছে যদিও, কিন্তু আমার এক্সট্রা করে পড়তে হয় না। আমি যদি এই আগের লাইনটা জানি, হাইড্রোজেনের ব্যাস দেওয়া আছে কত? হাইড্রোজেন পরমাণুর ব্যাস 10^8 সেন্টিমিটার, এবং নিউক্লিয়াসের ব্যাস দেওয়া আছে কত? 10^12 সেন্টিমিটার। আমি যদি এই দুইটাকে ভাগ দেই, আমার রেজাল্ট হবে 10^4, মানে 1-এর পরে 4টা শূন্য, 1 2 3, মানে 10,000। পরের লাইনে যে লেখা 10,000 গুণ বড়, এই যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে পরমাণুর আকার নিউক্লিয়াসের আকার থেকে 10,000 গুণ বড়। অথবা আরেকটা মান দেওয়া আছে 12 অথবা 13। যদি আমি 10^8কে 10^13 দ্বারা ভাগ করি, আমার ভ্যালুটা হয় 10^4, মানে 1 লক্ষ। তাইলে এরপরের লাইনটা আমার পড়তে দিতেছে না, এটা আমি এখান থেকে বের করতে পারছি। গেল, আর কিছু পড়তে হবে না এখানে। রাদারফোর্ড পরমাণু মডেল, এইখান থেকে নাম পড়তে হবে। রাদারফোর্ড পরমাণু মডেলের একটা নাম আছে, একটা না 2টা নাম আছে, নিউক্লিয়ার মডেল এবং সোলার সিস্টেম অ্যাটম মডেল। আচ্ছা, সীমাবদ্ধতা আমার পড়তে হবে না, আমি এখন বোর পরমাণু মডেলে চলে যেতে পারি। এখন বোর পরমাণু মডেল থেকে আমার যে কাজটা করতে হবে, স্বীকার্য আছে 3টা, আমরা জানি। এই 3টা স্বীকার্য আমার সিরিয়ালি পড়তে হবে, একটু কষ্ট করে এটা আমার সিরিয়ালি পড়তে হবে। সিরিয়ালি কি পড়বো? আমাদের প্রথম স্বীকার্য কি? প্রথম স্বীকার্য কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা, দ্বিতীয় স্বীকার্য কৌণিক ভরবেগের ধারণা, এবং তৃতীয় স্বীকার্য আমার এই বিকিরিত বা শোষণ বা বিকিরণ বর্ণালী সৃষ্টির ধারণা। প্রথম স্বীকার্য শুধু নামটাই পড়তে হবে। দ্বিতীয় স্বীকার্য থেকে সূত্রটা আমরা পড়বো mvr = nh/2π, এটা আমরা ক্লাস 10 থেকে পারি। এইচ বা প্লাঙ্কের ধ্রুবকের মানটা আমরা পড়বো। প্লাঙ্কের ধ্রুবকের মান 6.626 × 10^34 জুল সেকেন্ড। এককটার দিকে খেয়াল করতে হবে, এটা কিন্তু জুল সেকেন্ড, নট জুল ইনভার্স সেকেন্ড। এককটা ভুল যেতে পারে, এর জন্য এটা দাগা দিলাম। তৃতীয় স্বীকার্য থেকে এই সূত্রটা আমরা পড়বো ∆E = E2 - E1 = h নিউ। এই ভ্যালুটা কিন্তু অলওয়েজ ধনাত্মক, ∆Eর ভ্যালুটা অলওয়েজ আমার পজিটিভ হবে। এটা আমাদের সিকিউর জন্য লাগতে পারে, এর জন্য বলে দিলাম, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো সবসময়। গেল সীমাবদ্ধতা। বোরের সীমাবদ্ধতা একটু পড়বো যে এটা শুধু হাইড্রোজেন অথবা এর সম ইলেকট্রন বিশিষ্ট কোনো, মানে একক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর ক্ষেত্রে এটা বর্ণনা করতে পারে। লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এগুলা যাদের ইলেকট্রন আছে একটা, যারা হাইড্রোজেনের মতোই একটা ইলেকট্রনের অধিকারী। এখান থেকে আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, যেহেতু হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মতো ইলেকট্রন যাদের আছে, তাদের বর্ণালী বোর পরমাণু ব্যাখ্যা করতে পারে, এর বেশি পারে না। এর জন্য এই মডেলটাকে বলা হয় হাইড্রোজেন পরমাণু মডেল। বোরের পরমাণু মডেলটাকে বলা হয় হাইড্রোজেন পরমাণু মডেল। হাইড্রোজেন পরমাণু মডেল। আমরা জানি রাদারফোর্ডের পরমাণু মডেলকে বলা হয় কি? নিউক্লিয়ার মডেল এবং সোলার সিস্টেম অ্যাটম মডেল। কেন বলা হয়? নাম দেওয়ার তো কারণ আছে কোনো। নিউক্লিয়ার মডেল কেন? কারণ সে নিউক্লিয়াস আবিষ্কার করছে। সোলার সিস্টেম মডেল কারণ তার মডেলকে সে আমাদের সোলার সিস্টেমের সাথে তুলনা করছে।
তাহলে বোরের পরমাণু মডেলকে হাইড্রোজেন পরমাণু মডেল কেন বলা হয়? কারণ সে হাইড্রোজেন অথবা হাইড্রোজেনের মতো যাদের ইলেকট্রন আছে সেই সকল পরমাণু বা আয়নের ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারে, এই জন্য হাইড্রোজেন পরমাণু মডেল বলা হয়। বোরের নীতিটাকে, যে বোর যে নীতিটা দিছে, এই নীতিকে মডেলকে আরেকটা নামে অভিহিত করা হয়, এটা হচ্ছে +1 নীতি। বোরেরটাকেই বলা হয়, বোরের যে মডেল এই জিনিসটাকে বলা যায় আমার +1 নীতি। এটা কেন বলা হয় এই জিনিসটা তোমরা আমাকে বলবা কমেন্টে, এটা আমি মুছে দিলাম। +1 নীতি বলা হয়। আচ্ছা, এরপরে থেকে আমরা এখান থেকে আর যা দেখতে পারি এটা হচ্ছে আমাদের 3 পড়তে হবে না, 3 পড়তে হবে না, 5 নাম্বারটা দেখি আমরা। mvr = nh/2 পাই, ওই যে একটা ভ্যালু বা একটা মান দিল স্বীকার্য 2, এই মানটা সে কোথা থেকে পাইলো, কি পরীক্ষার মাধ্যমে পাইলো বা কে বললো, এটা সে আমাদেরকে বলতে পারে নাই। mvr = nh/2 তুমি কোথেকে পাইলা, সে এটা ব্যাখ্যা করতে পারে নাই, তাই এটা একটা সীমাবদ্ধতার মধ্যে পড়ে গেল। এবং 6 নম্বর একটা সীমাবদ্ধতা, যেখান থেকে আমরা দুইটা টার্ম শিখবো, একটা জি ম্যান প্রভাব, একটা স্টার্ক প্রভাব। জি ম্যান নামের মধ্যে ম আছে, ম মানে ম্যাগনেট, মানে তড়িৎ চুম্বক, ম্যাগনেট মানে চুম্বক, তাই চুম্বক ক্ষেত্রের প্রভাবে আমাদের জি ম্যান ইফেক্টটা আসে। আর স্টার্ক নামের মধ্যে ক আছে, ক কারেন্ট, কারেন্ট মানে তড়িৎ, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে আমাদের স্টার্ক প্রভাব আসে বা হয়। মনে রাখার জন্য এরকম টেকনিক করতে পারো। পরে বোর পরমাণু মডেলের সাফল্য এবং গ্রহণযোগ্যতা দরকার নাই, রাদারফোর্ড পরমাণু মডেল তুলনা এটা দরকার নাই। আমরা একদম চলে যাব শেষের দিকে, এখান থেকে এইটা তোমরা সামনে গেলে পড়বা, এখান থেকে পড়তে হবে না। রিডবার্গ ধ্রুবকের ভ্যালুটা আমরা দেখব, 1.9678 × 10⁷ পার মিটার। এখানে এই পার মিটারটা বিশেষ গুরুত্ব, যে এককটা কিন্তু পার মিটার, নট অনলি মিটার। আচ্ছা, এখন আমাদের বোর তত্ত্বের যে প্রয়োগটা, বোর পরমাণু তত্ত্বের প্রয়োগ, বোর পরমাণু তত্ত্বের প্রয়োগ, আমরা একটু আগে কী জানলাম, যে বোর তত্ত্বকে বলা হয় কি +1 নীতি। এই তত্ত্বটাকে বলা হয় +1 নীতি, +1 নীতি। এখন আমরা এর প্রয়োগ দেখব। প্রয়োগ 3টা দেওয়া আছে, যে ব্যাসার্ধ নির্ণয় আর এর নির্ণয়, বেগ নির্ণয় ভি এর নির্ণয়, এবং মোট শক্তি বা ই এর নির্ণয়। এখান থেকে আমরা দুইটা শর্টকাট সূত্র শিখব। শর্টকাট সূত্রটা হচ্ছে এরকম, এটা আমাদের লাগবে, আমি এই নিচে লিখছি, Rn সমান R0 ইন্টু n²/z, এবং En সমান E0 ইন্টু z²/n²। এই দুইটা সূত্র আমরা জানি, না জানলেও এখন থেকে জেনে নিব। আমাদের এমসিকিউর জন্য লাগতে পারে, সিকিউতে উত্তর মিলানোর জন্য লাগতে পারে, বড় সূত্র বসায় উত্তর যখন বের করবো মিলানোর জন্য এই সূত্রটা কাজে লাগতে পারে। এখানে জেড কি, জেড যেই পরমাণুর আমার ব্যাসার্ধ নির্ণয় করতে বলবে, অথবা যে কক্ষপথে ইলেকট্রন শক্তি নির্ণয় করতে পারবে, ওটা যেই পরমাণু, সেই পরমাণু পারমাণবিক সংখ্যা জেড, এবং এন যেই কক্ষপথের কথা এখানে বলা হবে, এই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, অথবা এই কক্ষপথে কোনো ইলেকট্রনের শক্তি বের করো, ওই কক্ষপথের নাম্বারটা, প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে কি আমাদের এন। একটু তোমরা জানো আমি কিসের কথা বলতেছি, এটা আমাদের লাগবে মূলত সে এমসিকিউ করতে এবং উত্তর মিলাই দিন, বেশ এটুকুই পড়তে হবে। আর পড়তে হবে এখানে বোর পরমাণু, মানে বোর ব্যাসার্ধ। বোর ব্যাসার্ধ কোনটা? হাইড্রোজেন পরমাণুর যে প্রথম কক্ষপথের এই ব্যাসার্ধকে বলা হয় বোর ব্যাসার্ধ। এর মানটা কত? A0 সমান 0.5292 × 10⁻8 সেন্টিমিটার। আচ্ছা, এখানে যে আমি দুইটা সূত্র দিলাম, এখানে আমার মানটা জেনে থাকা লাগবে, যে R0, এই R0 এর ভ্যালুটা কত? R0 এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.53 অ্যাংস্ট্রম অথবা 0.5292 অ্যাংস্ট্রম, এবং E0 যেটা, এটার ভ্যালু -13.6 ইলেকট্রন ভোল্ট। ব্যাস একটু জানলেই চলবে। আচ্ছা, আমরা সামনে চলে যাই, আমরা পড়বো না, আমরা সব কিছু পড়বো না, আমরা দেখবো কী কী পড়বো এবং যা দরকার নাই তা স্কিপ করবো। এবার আসেন 2.2 পরমাণুর গঠন সম্পর্কে তরঙ্গ বলবিদ্যা মডেল ও শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এখান থেকে আমি শুধু একটু পড়বো যে বোর ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচিত করছে, লুই ডি ব্রগলি ইলেকট্রনকে কণা এবং তরঙ্গ উভয় হিসেবে বিবেচিত করছে, এবং শ্রোডিঞ্জার ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে বিবেচিত করছে, এবং শ্রোডিঞ্জার একটা মডেল দিছে যা ত্রিমাত্রিক তরঙ্গ বলবিদ্যার সমীকরণ নামে পরিচিত, এবং এটাই কোয়ান্টাম বলবিদ্যা মডেলের পরিপূর্ণতার মূল চাবিকাঠি। তার মানে শ্রোডিঞ্জারের মডেলটা ইম্পর্ট্যান্ট, কারণ সে মূল চাবিকাঠি এটাই। আমরা দেখবো যে ডি ব্রগলির সমীকরণ কি। ডি ব্রগলির সমীকরণ মানে ডি ব্রগলি কী করছে? ইলেকট্রনকে কণা এবং তরঙ্গ উভয় হিসেবে বিবেচিত করছে। তার মানে
আমার তার সমীকরণে বস্তুর কণা ধর্মও থাকবে, তরঙ্গ ধর্মও থাকবে। কেমনে থাকবে আমরা দেখছি। আগে ফোটনের ভরবেগটা দেখি। ফোটনের ভরবেগের সূত্র mc/h ল্যামডা। এখানে ফোটনের কণা ধর্ম বিদ্যমান, ফোটনের তরঙ্গ ধর্ম বিদ্যমান। কেমনে বিদ্যমান আমরা দেখছি সামনে, এবং আমরা সামনে চলেই আসছি। এই যে সূত্রটা, এই সূত্রে ল্যামডা মানে কি বোঝায়? ল্যামডা মানে বোঝায় বস্তুর তরঙ্গ ধর্ম, এবং mv এটা বোঝায় বস্তুর কণা ধর্ম। তার মানে ডি ব্রগলির সমীকরণে আমরা এই যে সূত্রটা পাই, এখানে বস্তুর তরঙ্গ ধর্ম বিদ্যমান, বস্তুর কণা ধর্ম বিদ্যমান। আরেকটা জিনিস এখান থেকে আমার জানতে হবে যে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হয়েছে ইলেকট্রনের কোন ধর্ম ব্যবহার করে, তরঙ্গ নাকি কণা? আসলে এটা ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে প্রয়োগ করে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। একটু জানলাম। আচ্ছা, একটু জানলাম, জানা শেষ। আরেকটা জিনিস আমরা জানবো, এই 2πr = n ল্যামডা, n × ল্যামডা, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা আসলে বোঝায় বোর ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আবর্তনকালে কক্ষপথের প্রধান কোয়ান্টাম সংখ্যার সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। এটার মানে কি? মানে তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন 3টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে, পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। চতুর্থ কক্ষপথে একটা ইলেকট্রন 4টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। সিমিলারলি দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন 2টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। যেমন এখানে লেখা আছে, আমরা একটা এক্সাম্পল যদি দেখি, তৃতীয় কক্ষপথে কোনো ইলেকট্রন 3টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। ইটস নাথিং স্পেশাল, জানা রাখবা, শুধু জানা রাখার জন্য একটু। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দরকার নাই, আমি পুরো শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ কি পড়বো এখান থেকে পড়বো এটা শ্রোডিঞ্জারের দ্বিতীয় অন্তরক সমীকরণ। এর মানগুলোকে বলা হয় আইজেন মান। আমি পড়বো এখান থেকে সাই নামে একটা জিনিস আছে যেটা তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে, এবং সাই স্কোয়ার নামে একটা রাশি আছে যা তরঙ্গের তীব্রতা প্রকাশ করে। সাই বিস্তৃতি, সাই স্কোয়ার তীব্রতা, এবং সাই স্কোয়ার থেকে আমরা জানতে পারি ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন অবস্থানের সম্ভাবনা 90 থেকে 95% হলে ওই অবস্থানটাকে বলা হয় অরবিটাল। মানে এই শ্রোডিঞ্জারের সমীকরণের সাই স্কোয়ার থেকে আমরা আসলে অরবিটাল চিনতে পারি আর কি। সাই স্কোয়ারের বিভিন্ন মান বিভিন্ন অরবিটাল প্রকাশ করে, একটু কি আমরা জানবো। মানে এখান থেকে আমরা 3টা জিনিস শিখতে পারলাম। এক কি, যে আমার শ্রোডিঞ্জারের সমীকরণটা দ্বিতীয় অন্তরক সমীকরণ, এবং এই মানগুলোকে বলা হয় আইজেন মান। সাই এবং সাই স্কোয়ার, সাই প্রকাশ করে বিস্তৃতি, সাই স্কোয়ার তীব্রতা, এবং সাই স্কোয়ার প্রকাশ করে অরবিটাল, যেটা আসলে ত্রিমাত্রিক। অরবিটাল ত্রিমাত্রিক, একটু দেখলাম, ব্যাস। এরপর 2.2.1 কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এখান থেকে আমরা কি পড়বো? এখান থেকে পড়বো শুধু এই নামগুলো। রাদারফোর্ড কী করছে? নিউক্লিয়াসের অস্তিত্ব। নিলস বোর কী করছে? শক্তি স্তরের ধারণা। ডি ব্রগলি কী করছে? এই যে কণা ধর্ম, তরঙ্গ ধর্ম, ইলেকট্রনের। শ্রোডিঞ্জার একটা সমীকরণ দিল, জোস একটা সমীকরণ। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি নামে একটা নীতি আছে, এবং সালগুলো পড়বো। রাদারফোর্ডের সাল কত ছিল আমাদের? 1911। আচ্ছা, নিলস বোরের 1913। এবং এখান থেকে তোমরা দেখতে পারো যে 1924 সালে ডি ব্রগলি একটা জিনিস দিছে, শ্রোডিঞ্জার 1926 সালে দিছে, এবং হাইজেনবার্গ 1927 সালে দিছে। তোমাদের যদি মনে থাকে, একদম শুরুর পাঠে আমরা দেখছিলাম কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের পাশে একটা সালের রেঞ্জ দেওয়া ছিল, 1924 থেকে 1927। আমি বলছিলাম পরে পাবো। এই যে 24 থেকে 27-এর কি ঘটনা, এখান থেকে তোমরা দেখতে পারবা। 24-এ এক জিনিস হয়েছে, 26-এ এক জিনিস হয়েছে, 27-এ এক জিনিস হয়েছে। আচ্ছা, গেল। এখান থেকে একটু কি পড়তে হবে, আর কিছু পড়তে হবে না। এখন 2.2.2 আমরা কোয়ান্টাম সংখ্যাসমূহ, বিভিন্ন উপশক্তি স্তর, উপশক্তির এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, যাই হোক কোয়ান্টাম সংখ্যা। এখান থেকে আমরা কী করবো? 2.2.2 এখান থেকে পড়ার জিনিস তেমন কিছু না। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। চুম্বকীয় এম, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। ব্যাস, এটুকু আমরা জানি, এই জিনিস আমাদের পড়তে হয়েছে। তো প্রথম কোয়ান্টাম সংখ্যা এন, এখান থেকে আমরা কী পড়বো? এখান থেকে পড়ার মতো কিছুই নাই, শুধু আছে এই কোনো শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। আমরা এটুকুই পড়বো, আর পড়ার কিছু নাই। এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এখান থেকে আমরা পড়বো এই এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় অরবিটাল কোয়ান্টাম সংখ্যা অথবা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। আমরা একটু পড়বো। আমরা পড়বো এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে, আমরা জানি 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, এখান থেকে আর পড়ার কিছু নাই তেমন। আমরা যা জানি আবার একটু দেখতে পারি যে এন যদি আমার 1 হয় তাহলে এল হবে 0। এন যদি 2 হয় এল এর মান হবে 2টা, 0 এবং 1। এন যদি 3 হয় এল এর মান হবে 3টা, 0 1 2। 4 হলে 4টা মান হবে, এটাই আমি বললাম। এন এর মান যদি 1 হয় এল হবে একটা, উপশক্তি স্তর হবে একটা।
এন যদি 2 হয় উপশক্তি স্তর 2টা, এন 3 হলে উপশক্তি স্তর 3টা, এইভাবে চলে যেতে থাকবে। আমরা এখান থেকে আর যা জানতে পারি তা হলো এই 0 0 1 2 3 উপশক্তি স্তর যথাক্রমে SPDFকে প্রকাশ করে। ব্যাস, আমাদের এখান থেকে কিছু মানে এমসিকিউ আসে যে কোন ইলেকট্রনের সেটটি সঠিক বা সঠিক না, এরকম প্রশ্ন তোমাদেরকে আমি দেখাবো একটু পরে। কীভাবে সলভ করবা ওই টেকনিকটা আমাদের শুধু জানা থাকতে হবে। আচ্ছা, 3 নাম্বার আমাদের যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এখান থেকে খুব বেশি কিছু পড়তে হবে না। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমি যা পড়ব এম দ্বারা প্রকাশ করা, এটা আমরা জানি। এম এর মান এল এর উপর নির্ভরশীল এবং প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল পর্যন্ত। এম এর মান প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল পর্যন্ত, এবং প্রতি এল এর মানের জন্য এম এর 2l+1 সংখ্যক মান রয়েছে। আচ্ছা, এটুকু পড়বে, এখান থেকে আর বেশি কিছু পড়ার নাই। আচ্ছা, এই কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা 12+1 এবং উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12+1। কেন 2 দ্বারা গুণ হলো? কারণ একটা উপশক্তি স্তরে মানে একটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 2টা, সর্বোচ্চ থাকতে পারে 2টা। অরবিটালের সংখ্যা আমরা পাইলাম 2l+1। যে একটা উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে সেটার বের করার সমীকরণ বা সূত্র 2l+1। এখন এই প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, এর জন্য বলা হয়েছে যে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? অরবিটাল সংখ্যাকে 2 দিয়ে গুণ করব। কেন? কারণ প্রত্যেকটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে। গেল। 4 নাম্বার ঘূর্ণনের দিক, স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটা জানতে হবে শুধু আমাদের 2টা স্পিন আছে, একটার মান +1/2 আর একটা মান -1/2। যদি একটা ইলেকট্রন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা +1/2 বিবেচনা করব। আসলে +1/2 -1/2 কোনো ব্যাপার না, যে কোনোটাই বিবেচনা করা যায়। তবে এক্সামের জন্য একটা ইলেকট্রন যদি থাকে, ধরো 4s1, তাহলে এই 1-এর জন্য আমাদের স্পিনটা হবে +1/2। আচ্ছা, একটু জানলাম। এখানে আমি যদি তোমাদেরকে 2টা দেখানোর চেষ্টা করি, আমার কি বলে প্রশ্ন, ওয়েট, আচ্ছা আমি তোমাদের একটা প্রশ্ন দেখাই। অ্যাকচুয়ালি 2টা প্রশ্ন দেখানো যায়। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এরকম, নিচের কোন সেটটি অবাস্তব? এটা আমি লিখি। আচ্ছা, প্রশ্নটা আমি লিখি। নিচের কোন সেটটি অবাস্তব? ধরো আমার কাছে 2টা অপশন দেওয়া আছে। 1 নাম্বার কি দেওয়া আছে? 3 2 -2 +1/2। আমার কাছে দেওয়া আছে 3 2 -2 +1/2। একটা অপশন দেওয়া আছে। আমার কাছে আরেকটা অপশন দেওয়া আছে 3 2 -3 +1/2।
খ নম্বরে 3 2 -3 প্লাস হাফ। এক্ষেত্রে আমরা কিভাবে এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবো, আমাদের কাছে একটা সূত্র আমরা শিখে রাখবো। সূত্রটা হচ্ছে আমাদের সিরিয়ালটা কিন্তু সবসময় থাকে এইভাবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে সিরিয়ালটা কই দেখাবো, জায়গায় তো না। আচ্ছা, আমি সাইডে দেখানোর দরকার নাই, আমি এটা মুছি, এখানে দেখাই। আমাদের সিরিয়ালটা সবসময় থাকে এইভাবে যে এন, তারপর থাকে আমার এল, এল এর পরে থাকে আমার এম, এম এর পরে থাকে আমার এস, এস এর ভ্যালু তো দুইটা আমরা জানি, প্লাস হাফ মাইনাস হাফ। এন এর থেকে এল সবসময় ছোট, এল এর থেকে এম ছোট, তবে এটা সমানও হইতে পারে। এম এল এর থেকে ছোট তবে সমানও হইতে পারে, এবং এস তো সবার চেয়ে ছোটো, প্লাস হাফ এবং মাইনাস হাফ। এই সিরিয়ালটা যেখানেই ব্রেক হবে আমরা ওটাই ভুল দেখাই দেবো। যেমন এল এন এর থেকে ছোট, এম এল এর থেকে ছোট অথবা সমান হতে পারে। যেমন আমি দেখি এই প্রথম অপশনে এল এন থেকে ছোট, ঠিক আছে, এবং এম যেটা এটা এল থেকে ছোট, ঠিক আছে, এবং এস প্লাস হাফ সবার ছোট। এখানে সিরিয়াল ব্রেক হয় না, সমস্যা নাই। আমি ভ্যালুর কথা বলতেছি, ভ্যালু 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 খ নম্বরে 3 2 -3 দেয়া। এল কিন্তু এন এর থেকে ছোট আছে, এন থেকে ছোট এল, এল থেকে ছোট আবার এম, এটাও ঠিক আছে, এবং এস এটাও ঠিক আছে। তবে এটা কিন্তু আমি মাইনাস সহ না, মাইনাস চিহ্ন বা কোনো চিহ্ন ছাড়া আমি জাস্ট ভ্যালুর কথা বললাম, যে ভ্যালুটা এম এর ভ্যালু যেহেতু এটা মাইনাস হতে পারে, আমি ভ্যালুর কথা বললাম যেটা এল থেকে ছোট হবে অথবা সমান হতে পারে। আমি এখন দেখতে পাচ্ছি যে মডুলাস যে পরম মানটা, এম এর এই পরম মানটা আমার এল থেকে বড় হয়ে যায় 3। আমি যদি এটা চিন্তা করি যে -3 যদি আমি মডুলাস করি, এটা 3 হবে শুধু মান বিবেচনা করলে, তাহলে এটা এল থেকে বড় হয়ে যায়, মানে এটা সিরিয়ালটা ব্রেক হয়েছে। সিরিয়াল ব্রেক হয়েছে মানে এইটা ভুল দেওয়া আছে, তার মানে কোনটা অবাস্তব, এই খ নাম্বারটা হচ্ছে অবাস্তব। এই সিরিয়ালটা মনে রাখবো যে এন থেকে এল ছোট হবে, এবং এল থেকে মডুলাস দিয়ে দিই। মডুলাস এম এর মানটা আমার ছোট হতে পারে, সমান হতে পারে। যদি ছোট এবং সমান হয় তাহলে ঠিক আছে, যদি বড় হয়ে যায় তাহলে সিরিয়াল ব্রেক হবে। গেল, এখান থেকে আর পড়ার তেমন কিছু নাই। এবার 4টি কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য, এই যে কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা মূলত এখান থেকে পড়ব যে কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কী কী। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি। এখান থেকে শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর মধ্যে প্রধান বর্ণালী ব্যাখ্যা করার জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। এটুকু জানবো, বেশি কিছু না। তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা, এখান থেকে আমরা জানবো যে উপশক্তি স্তরের আকৃতি জানা যায়, এবং বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তির কারণ বা উৎপত্তি বোঝানোর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। এটুকু জানবো। 3 নম্বর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটা থেকে জানা যায় কি ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত এসপিডিএফ অরবিটালের সংখ্যা গণনা করা যায় এটা থেকে, এবং এটার প্রয়োজনীয়তা কী, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালীর সূক্ষ্ম রেখার বিভক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করার জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। 4 নম্বর স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটার আমরা জানি যে প্লাস হাফ মাইনাস হাফ, এবং এটার বৈশিষ্ট্যটা কি, স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের নিজ অক্ষের ওপর ঘূর্ণন প্রকাশক রাশি আমরা জানি। তবে প্রয়োজনীয়তাটা আমাদের খুব ভুল যায় এখানে, যে স্পিন কোয়ান্টাম সংখ্যার প্রয়োজনীয়তার কিন্তু ইলেকট্রনের চুম্বক ধর্ম ব্যাখ্যার জন্য। চুম্বক ধর্ম দেখলে অনেকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে দেয়, কিন্তু না, স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে ইলেকট্রনের চুম্বক ধর্ম ব্যাখ্যা করা যায়। গেল, এবং এই ছকটা 100% ইম্পর্টেন্ট রিভিশন দেওয়ার জন্য। এটা আমরা রিভিশন দিব। কি রিভিশন দিব? বোর আবিষ্কার করছে আমাদের প্রথম কোয়ান্টাম সংখ্যা, সমারফিল্ড সহকারী কোয়ান্টাম সংখ্যা, জিম্যান চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, উলেনবেক এবং গোল্ড স্মিথ ওরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে। আর পড়বো এটার তাৎপর্য কী। প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরের আকার, সহকারী কোয়ান্টাম সংখ্যা আকৃতি, কিসের আকৃতি, উপশক্তি স্তরের আকৃতি। এটা আমরা একটু আগে পড়ছি, তবে এখানে লেখা রাখতে পারি, কারণ লেখা রাখলে আমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হবে। উপশক্তি স্তরের আকৃতি। জিম্যান বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটা উপকক্ষটি ত্রিমাত্রিকভাবে কীরূপে বিন্যস্ত এটা জানা যায়, এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি এবং দিক জানা যায়। গেল, একটু পড়বার কিছু না। এখান থেকে এই জিনিসটা দেখে রাখা যায় যে এল এর মান এটা কিন্তু আমার 0 থেকে -1 পর্যন্ত বিস্তৃত, এবং এম এর মান 0 সহ প্লাস এল থেকে -L, এবং এস এর মান তো 2টা। এখান থেকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে জানা রাখতে পারি যে কোয়ান্টাম সংখ্যা যদি বাড়ে, কোনো বস্তুর
পরমাণু ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা যদি বাড়ে তাহলে সেই ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পায়, ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পায় কোয়ান্টাম সংখ্যা বাড়লে। এটা লেখা দেওয়া দরকার, কোথায় লিখে দিব, এখানে লিখে দিই, কোয়ান্টাম সংখ্যা বাড়লে ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পায়। কোয়ান্টাম সংখ্যা বাড়লে ইলেকট্রনের শক্তি এটা বাড়ে, কোয়ান্টাম সংখ্যা বাড়লে ইলেকট্রনের শক্তি বাড়ে। আচ্ছা, আরেকটা জিনিস, ঠিক আছে, এবার পরমাণুর মূল কণিকা, পরমাণু এবং পরমাণুর মূল কণিকা সমূহ, এই পার্টটা আমরা দেখব 2.2.4। এখান থেকে আমার পড়তে হবে খুবই কম জিনিস। পরমাণুর মূল কণিকা 200টার মতো মূল কণিকা রয়েছে পরমাণুর। পরমাণুর মূল কণিকা দুই ধরনের, একটা স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা। স্থায়ীটা কী কী, ইলেকট্রন প্রোটন নিউট্রন, ব্যাস এটুকু স্থায়ী। অস্থায়ী অনেকগুলো আছে, আমরা এটা পড়বো না, আমরা পড়বো কম্পোজিট কণিকা, কম্পোজিট আলফা কণা এবং ডিউটেরন কণা। তাহলে স্থায়ী এবং কম্পোজিট বাদে যা আছে সবই অস্থায়ী। এখান থেকে আমরা যে জিনিসটা পড়বো, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, তিনটা শ্রেণী আছে এবং আমরা জানি আইসোটোপ মানে কি, যাদের প্রোটনের সংখ্যা সমান, আইসোটোপ। মজার বিষয়, এখানে হাইড্রোজেনের 3টা আইসোটোপ রয়েছে আর ভারী পানির সংকেত D2O। কার্বনের 3টা আইসোটোপ রয়েছে এবং মজার বিষয় যে কার্বনের 3টা আইসোটোপ, এর মধ্যে কিন্তু স্থায়ী 2টা, এই 12 এবং 13, এই 2টা হচ্ছে কার্বনের স্থায়ী আইসোটোপ। তাহলে কার্বনের স্থায়ী আইসোটোপ 2টা আর কার্বন 14 যেটা, এটা অস্থায়ী তেজস্ক্রিয় আর কি। ভারী পানির সংকেত দেখলাম D2O। ডি মানে কি এখানে, ডিউটেরিয়াম। আমরা দেখব যে সোডিয়াম এবং এই কী বলে এটারে, AU মানে কি, AU মানে হচ্ছে কি আমাদের স্বর্ণ যেটা। এই দুইটা বাদে পৃথিবীর সব মৌলেরই একাধিক আইসোটোপ রয়েছে প্রায়, এই দুইটার কোনো আইসোটোপ নাই, এই দুইটা Na এবং AU। অথবা বলা যায় এদের একটা করে আইসোটোপ আছে, একটা করে কারা, নিজেরাই নিজেদের আইসোটোপ। তাই দুইটা কথা, হয়তো কোনো আইসোটোপ নাই, যদি প্রশ্নে অপশানে এরকম থাকে আমরা এটা অ্যান্সার করব। যদি বলে কার শুধু একটা আইসোটোপ রয়েছে, তাহলেও আমরা এই দুইটা মানে দাগাবো আর কি। এরপর আইসোটোপের সংখ্যা 1300, সর্বমোট আইসোটোপের সংখ্যা 1300, এটা জানলাম। ব্যাস, আইসোবার কি, আইসোবার এখান থেকে আমার জানতে হবে, মানে ভর সংখ্যা সমান জানতে হবে যেটা, এটার ভৌত এবং রাসায়নিক ধর্ম দুইটাই ভিন্ন হয়। আইসোবারের ভৌত এবং রাসায়নিক ধর্ম দুইটাই ভিন্ন হয়, তবে আইসোটোপের ক্ষেত্রে ভৌত এবং রাসায়নিক ধর্ম একই হয়। লেখা দেওয়া দরকার, এটা আছে সামনে আছে, তো আমরা এটা মানে এখান থেকে পড়ব, ভৌত ও রাসায়নিক ধর্ম একই। ভৌত এবং রাসায়নিক ধর্ম এক, একটু পড়ব। আইসোবারের ভিন্ন। আচ্ছা, এখান থেকে আর দুইটা জিনিস আমরা জানতে পারি। আইসোটোপ পড়লাম, আইসোবার পড়লাম, আইসোটোন মানে তো নিউট্রন সংখ্যা সমান। এক্সট্রা যদি আমরা কিছু জানতে চাই, এটা হচ্ছে আইসো ডায়াফার এবং আইসো স্টার, দুটা টার্ম আছে, আইসো ডায়াফার এবং আইসো স্টার। আইসো ডায়াফার মানে যেই সকল মৌলের নিউট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য সমান। যেমন আমি যদি দেখাই পটাশিয়াম, লিখেই দিই, এটা হচ্ছে আমাদের আইসো ডায়াফার, আইসো ডায়াফার, নিউট্রন এবং প্রোটন সংখ্যা সমান, নিউট্রন এবং প্রোটন এদের পার্থক্য সমান, এদের পার্থক্য সমান। এর এক্সাম্পল কি, এটার এক্সাম্পল হচ্ছে আমাদের ফ্লোরিন এবং পটাশিয়াম। এদের ভর সংখ্যা থেকে আমরা জানি, এদের ভর সংখ্যা জানি, পটাশিয়ামের 39, ফ্লোরিনের 19, এবং এদের পারমাণবিক সংখ্যা আমরা জানি যে ফ্লোরিন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ফ্লোরিন 9 নাম্বার এবং পটাশিয়াম 19 নাম্বার। তাহলে আমরা বিয়োগ করলে এখানে পেয়ে যাই যে আমাদের পটাশিয়ামের ক্ষেত্রে 39 মাইনাস 19, যেটা অ্যাকচুয়ালি আমাদের 20, এটা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। এটা থেকে যদি আমি আমাদের প্রোটন সংখ্যা বিয়োগ করি
তাহলে রেজাল্ট হয় 1। আর যদি ফ্লোরিনের ক্ষেত্রে আমরা দেখি 19 মাইনাস 9 হুইচ ইজ 10, এটা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা। এটা থেকে যদি আমি আমার প্রোটন সংখ্যা বিয়োগ করি, আমার বিয়োগফল হয় 1। অর্থাৎ এই দুইটার নিউট্রন এবং প্রোটনের পার্থক্য সমান, এর জন্য এই দুইটাকে বলা হয় আইসো ডায়াফার। আরেকটা টার্ম হচ্ছে আইসোস্টার। আইসোস্টার লেখা দিলে ভালোই হয়। তোমাকে দেখা গেলে সমস্যা, দেখা কি আসো মনে হয়। আইসোস্টার কি? যাদের সমান পরমাণু এবং সমান ইলেকট্রন বিদ্যমান, ইলেকট্রন এবং পরমাণু সংখ্যা সমান। যদি আমি লিখি ইলেকট্রন ও পরমাণু সংখ্যা সমান, পরমাণু সমান, যেমন এক্সাম্পল কি? এক্সাম্পল N2 এবং কার্বন মনোক্সাইড CO। N2-তে পরমাণু আছে দুইটা নাইট্রোজেন পরমাণু, এবং কার্বন মনোক্সাইডে দুইটা পরমাণু আছে, এটা কার্বন, একটা অক্সিজেনের পরমাণু আছে। তো এখান থেকে আমরা যদি দেখি যে ইলেকট্রন সংখ্যা কি বলে এটারে, নাইট্রোজেনের লাস্ট শেলে ইলেকট্রন সংখ্যা আছে বা লাস্ট শেলে না, নাইট্রোজেন মানে 7 নাম্বার না, তাহলে এর মোট ইলেকট্রন সংখ্যা কত? 7 × 2 মানে 14টা ইলেকট্রন আছে। এখানে যদি আমরা দেখি কার্বন মনোক্সাইডে আমার কার্বনে হচ্ছে 6টা এবং অক্সিজেনে আমার 8টা, 8 6 14, মানে এদের ইলেকট্রন সংখ্যা সমান এবং পরমাণুর সংখ্যা সমান। যেহেতু এর ইলেকট্রন এবং পরমাণুর সংখ্যা সমান, এই জন্য এটাকে বলা হয় আইসোস্টার, মানে এটা স্টার আর কি। এরা গেল। এবার আমরা যে স্থায়ী মূল কণিকা 3টা, ইলেকট্রন প্রোটন নিউট্রন, এইগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এখান থেকে জানার তেমন কিছু নাই। আচ্ছা, এখান থেকে আমি একটু দেখি। আমি বলছিলাম যে একটা লাইন আমরা সে 2.1.1-এ স্কিপ করছিলাম, কারণ এর সামনে আছে এই যে সেই লাইনটা, ইলেকট্রন এই জিনিসটা আমি একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, এটা আমি উপরে নিয়ে গেলাম, পরে দেখতে সুবিধা হয়। ইলেকট্রন কি আবিষ্কার করছে? জে থমসন। সালটা ইম্পর্টেন্ট, 1897 সালে আবিষ্কার করছে, ক্যাথোড রশ্মি পরীক্ষাকালে আবিষ্কার করছে। এটা আমরা এখান থেকে দেখলাম। প্রোটন কি আবিষ্কার করছে? প্রোটন আবিষ্কার করেছে রাদারফোর্ড 1919 সালে। সালটা ইম্পর্টেন্ট, সাল দেখা দরকার। এবং নিউটন আবিষ্কার করেছে আমাদের চ্যাডউইক, সালটা 1932। এটা দেখলেও হয়, না দেখলেও সমস্যা নাই। এখান থেকে আমরা যা জানবো, প্রোটন, ইলেকট্রন আবিষ্কার হয়েছে ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। ইলেকট্রন ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে আবিষ্কৃত হয়েছে। এখান থেকে আমরা একটু আগে দেখলাম। প্রোটন কিন্তু আবিষ্কার করেছে আমরা ক্যানাল রশ্মি পরীক্ষার মাধ্যমে। ক্যানাল রশ্মি, ইলেকট্রন ক্যাথোড, প্রোটন ক্যানাল রশ্মি পরীক্ষার মাধ্যমে আবিষ্কৃত হয়েছে। এই ছকটা আমাদের 100% ইম্পর্টেন্ট। ছক থেকে অনেক কিছু পড়া যায়। যেমন আমরা প্রোটন পড়ব, প্রোটন এবং এর সংকেতটা পড়ব, নিউট্রন এবং এর সংকেত পড়ব, ইলেকট্রন এর সংকেত পড়ব। ইলেকট্রনের ভর প্রোটনের 1837 ভাগের 1 ভাগ, এরটুক পড়ব। আমি পড়ব প্রকৃত ভর কত। প্রোটনের ভর এটা, নিউট্রনের এটা, ইলেকট্রন এটা, আমরা ছোটোবেলা থেকে এগুলো জানি। আমরা চার্জ জানবো। প্রোটনের চার্জ ধনাত্মক, ইলেকট্রন ঋণাত্মক, কিন্তু সমপরিমাণ। এবং নিউট্রনের কোনো চার্জ নাই, সে নিউট্রাল। নিউক্লিয়াসে থাকে এই দুইটা, প্রোটন এবং নিউট্রন, এবং বাইরে থাকে ইলেকট্রন। যেহেতু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে এবং নিউট্রন নিউট্রাল, প্রোটন ধনাত্মক, তাই নিউক্লিয়াসটা আসলে ধনাত্মক, যা রাদারফোর্ড বলেই গেছে আর কি। এবার ইলেকট্রন সম্পর্কে আমরা একটু জানি। ইলেকট্রনের ভর নির্ণয় করতে হবে। ইলেকট্রনের ভর নির্ণয় করছে কে? ভর নির্ণয় করছে আমাদের জে থমসন। অ্যাকচুয়ালি ভর নির্ণয় করে নাই, সে ইলেকট্রনের চার্জ এবং ভরের যে অনুপাত E/m সেটা বের করছে। এটার মান কত? 1.76 × 10⁸ কুলম্ব পার গ্রাম। মানটা মনে রাখতে হবে। ইলেকট্রনের চার্জকে নির্ণয় করছে। ইলেকট্রনের চার্জ নির্ণয় করছে রবার্ট মিলিকন তৈল বিন্দু পরীক্ষার সাহায্যে। একটু মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যে 1 মোল ইলেকট্রনের চার্জ 96500 কুলম্ব। একটি ইলেকট্রনের চার্জ 1.603 × 10⁻19 কুলম্ব। তার ESU মানটা জানা লাগবে, 4.8 × 10⁻10 ESU গেল। তো কোয়ান্টাম সংখ্যা আমরা শেষ করলাম। এখন পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা, এখান থেকে কিছু পড়তে হবে না। আমি পড়বো এখান থেকে 3টা জিনিস। হাইড্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর এত, কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভর এত, এবং অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর এত। এই বড় বড় মানগুলো মুখস্থ রাখা একটু টাফ, তো এটা আমি একটু সহজে তোমাদেরকে মুখস্থ রাখার একটা উপায় বলে দিতে পারি। 0.1673
আমরা একটু বাদ দিলাম, সবগুলোর মধ্যে যেহেতু 10^23 আছে একটু মুখস্থ রাখবো না, আমরা মনে রাখবো কি 0.1673, আমরা ধরলাম এটা 0.16 আসলে, এটা আমরা ধরলাম। এটাকে লেখা যায় 4/25, ক্যালকুলেটারে করলে এটা 4/25 আসে। আমরা মনে রাখবো যে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বলা হয় একটি পরমাণুর প্রকৃত ভর, আমরা এই 4/25কে হাইড্রোজেনের ভর সংখ্যা দ্বারা গুণ দিব, তাহলে এটাই পাওয়া যায় 0.16। যদি বলে কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভর কত, আমরা এই 4/25কে কার্বনের ভর সংখ্যা দ্বারা গুণ দিব, হুইচ ইজ 12। যদি গুণ দেই আমরা দেখতে পারি 4 × 48, 48কে 25 দ্বারা ভাগ করলে 2 হয় না, কারণ 25কে দ্বিগুণ করলে 50 হয়, আমরা পাচ্ছি 48, 4 × 48, তাহলে 2-এর একটু কম, 2-এর একটু কম কত 1.99, এই যে এখানে এটাই আছে যে 1.99। আবার অক্সিজেনের ক্ষেত্রে বের করতে হইলে আমরা সেম কাজ করব, 4/25কে মানে অক্সিজেনের যে ভর সংখ্যা দিয়ে গুণ দিব। অক্সিজেনের ভর সংখ্যা 16, 4 16 কত, 4 6 24, 64কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে এটা 2-এর বেশি হয়ে যায়, কারণ 2 50, 64-র বেশি, তাহলে 2-এর একটু বেশি কত 2.6, এটুকু আমরা মনে রাখবো। যতটুকু সহজে এটা তোমাদের বোঝানো যায়, মনে রাখানো যায়, আমি এটা বলে দিলাম। মনে রাখতে হবে তোমারই, এখন তুমি কীভাবে মনে রাখো এই জিনিসটা তোমরা ট্রাই করতে পারো আর কি। গেল, এখন আমরা একটা জিনিস দেখব যে আপেক্ষিক ভর বা পারমাণবিক ভর মাপার জন্য আমাদের 3টা স্কেল ব্যবহৃত হয়, একটা হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল এবং কার্বন স্কেল। তবে কার্বন স্কেলটাই 1961 সাল থেকে মানে সর্বসম্মতিক্রমে সব ক্ষেত্রে কার্বন স্কেল ব্যবহার করা হয়। গেল, আমরা এখানে মান জানবো, 1 ডাল্টন সমান 1.6605 × 10^24 গ্রাম, এটাকে বলা হয় AMU, অ্যাটমিক মাস ইউনিট। ব্যাস একটু জানবো। আর জানতে পারি আমরা এখান থেকে পানির ভর, পানির একটি অণুর ভর 18 AMU, এটা আমরা জানি, এটা কেজিতে মানটা আমরা জানবো 2.9889, মানে এটা কেমন যে 2.9, দুইটা 9 মাঝখানে দুইটা 8 ইন্টু 10^26 কেজি। এই জিনিসটা আমার জানা লাগবে। লেখা আছে কোন নিচের কোনটির ক্ষেত্রে বর্ণালীর বেড়ায় বোর মতবাদ প্রযোজ্য। বোর কাদের জন্য প্রযোজ্য? হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, তাহলে হিলিয়ামের প্লাসের ক্ষেত্রে প্রযোজ্য, হাইড্রোজেন প্লাসের ক্ষেত্রে প্রযোজ্য না, লিথিয়াম 2+এর ক্ষেত্রে প্রযোজ্য এবং বেরিলিয়াম 3+এর ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে শুধু খ। আচ্ছা, আইসোটোপের আপেক্ষিক পরিমাণ, এইটুকু ইম্পর্টেন্ট। প্রাকৃতিক অক্সিজেনের 3টে আইসোটোপ রয়েছে, মানে অক্সিজেনের 3টে আইসোটোপ আছে, অক্সিজেন 16, 17, 18, আর এদের প্রাচুর্য যথাক্রমে 99.76, 0.03% এবং 0.204%। কার্বনের স্থায়ী আইসোটোপ আছে 2টা, আমরা পড়ছিলাম একটু আগে যে কার্বনের 3টা মানে আইসোটোপ আছে, এর মধ্যে স্থায়ী 2টা, অস্থায়ী 1টা। 12 এবং 13 স্থায়ী, 14টা তেজস্ক্রিয় বা অস্থায়ী। কার্বন 12, তো এখানে লেখা দিছে যে এটা স্থায়ী। এদের আপেক্ষিক প্রাচুর্যতা যথাক্রমে এত, 99.89%, 1.11%। প্রাচুর্যতা আমরা লাগবে। এবং আমরা পড়বো ক্লোরিনের 2টি আইসোটোপ রয়েছে, 35 এবং 37, এদের প্রাচুর্যতা কত, এটুকু পড়লাম, আর কিছু লাগবে না এখান থেকে কিছু পড়তে হবে না। তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয় আইসোটোপ, আচ্ছা এখান থেকে আমরা পড়বো যে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ 2 প্রকার, একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম। প্রাকৃতিক কোনগুলো? এই যে এই 4টা প্রাকৃতিক। কৃত্রিম কোনগুলো? যেগুলো মানে উদাহরণ দেওয়া আছে আমরা শুধু সেগুলোই পড়বো। নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় কৃত্রিম যে সকল তেজস্ক্রিয় মৌল। আমার যা এখান থেকে মূল গুরুত্বপূর্ণ বিষয় যে তেজস্ক্রিয় মৌলের বিকিরিত রশ্মি 3 প্রকার, আলফা, বিটা, গামা। এখান থেকে একটু আমার পড়তে হবে। আলফা রশ্মি বিকিরণের ফলে কোনো মৌলের প্রোটন সংখ্যা 2 একক এবং ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। বিটা বিকিরণের ফলে প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। এবং গামা, এটার কোনো ভর বা চার্জ থাকে না, এটা একটা তড়িৎচুম্বকীয় রশ্মি, একটু পড়তে হবে। এবং আমরা জানি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেডিয়াম থেকে যখন আমরা মানে আলফা কণা বেরিয়ে যায়, আমার ভর সংখ্যা 2 একক হ্রাস পাইছে এবং আমার ভর সংখ্যা হ্রাস পাইছে 4 একক এবং প্রোটন সংখ্যা হ্রাস পাইছে 2 একক। কারণ আমরা জানি যে আলফা কণার সংকেতে ভর সংখ্যা 4 এবং প্রোটন 2।
বিটা রশ্মি যখন নির্গত হয়েছে আমার এখান থেকে দেখা যাচ্ছে আমার 89 থেকে 90 হয়ে গেছে, অর্থাৎ প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাইছে। আর গামা রশ্মি এটার কোনো ভর নাই, যার জন্য এটার তড়িৎ চুম্বকীয় রশ্মি। আচ্ছা, এখান থেকে আমার এই ছকটা পড়তে হবে না, এই ছকটা প্রয়োজন না, এটা আমরা ফিজিক্সে পড়বো, ফিজিক্স সেকেন্ড পেপারে এই ছকটা পড়বো, সেটাই পড়বো। তিনটি তেজস্ক্রিয় রশ্মির সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, এটা পড়া যায়। অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যেতে পারে, গ্যাসকে আয়নিত করতে পারে এবং ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করতে পারে। এই জিনিসটা পড়লে ভালো। নিউক্লিয় বিক্রিয়া আমরা জানবো, নিউক্লিয়ার বিক্রিয়া 3 প্রকার। নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে আমাদের 3 প্রকার। কি কি? ট্রান্সমুটেশন বিক্রিয়া, নিউক্লিয় ফিশন বিক্রিয়া এবং নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। ফিউশন মানে যুক্ত হওয়া, ফিশন মানে ভেঙে যাওয়া। ট্রান্সমুটেশন এটা আসলে কি? এটা উচ্চ গতি সম্পন্ন নিউট্রন, প্রোটন বা আলফা কণা দ্বারা যদি কোনো স্থায়ী নিউক্লিয়াসকে আঘাত করা হয় তাহলে নতুন মৌলে পরিণত হয়, ট্রান্সমুটেশন বিক্রিয়া। এটুকু জানবো শুধু। ফিশন বিক্রিয়া যা বললাম, ফিশন মানে আমাদের ভেঙে যায়, মানে বৃহৎ নিউক্লিয়াস উচ্চ গতিসম্পন্ন নিউট্রন দ্বারা 8 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তিতে যদি আঘাত করা হয় তাহলে দুটি ভিন্ন মৌল উৎপন্ন করে, একটা মৌল থেকে দুটা ভিন্ন মৌল। যে ফিশন, এটা কোথায় ইউজ হয়? পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়। পারমাণবিক চুল্লিতে আমার জানতে হবে এখান থেকে যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত জুল এবং কত আমাদের কেলভিন তাপমাত্রা এখানে প্রয়োজন এটুক শক্তি উৎপন্ন করতে, এটুকু আমরা জানবো। ফিউশন মানে কি? আবার বললাম, ফিউশন মানে যুক্ত হওয়া মানে দুইটা ক্ষুদ্র নিউক্লিয়াস যুক্ত হবে উচ্চ তাপমাত্রায় 10⁸ কেলভিন তাপমাত্রায় বড় নিউক্লিয়াস তৈরি করবে, নতুন মৌলে পরিণত হবে। দুইটা একটা পরিণত করছে। এটা কখন হয়? এটাকে বলা হয় থার্মোনিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, কারণ অনেক তাপ প্রয়োজন হয় এখানে বিক্রিয়ার জন্য। সূর্যের মধ্যে অথবা এবং হাইড্রোজেন বোমায় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয়, সূর্য এবং হাইড্রোজেন বোমায়। গেল। আমি এখান থেকে জানবো যে আমরা জানি যে হাইড্রোজেনের 3টা আইসোটোপ রয়েছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এটা পড়তে হবে না, থাক, আগে আমরা পড়ছি একবার এটা। আচ্ছা, একটু কি পড়াশোনা, কোয়ান্টাম সংখ্যা, উপশক্তি স্তর এবং অরবিটালের শক্তিক্রম ও আকৃতি। এখান থেকে তেমন কিছু নাই, তবে এখান থেকে তোমরা যা জানতে পারো যে আমরা যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর ইলেকট্রন আসে তখন পরমাণুর স্থায়িত্ব বৃদ্ধি পায়। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে পরমাণুর স্থায়িত্ব বৃদ্ধি পায়, স্থিতিশীলতা বৃদ্ধি পায় উচ্চ থেকে নিচে আসলে। আচ্ছা, এখান থেকে তোমরা কিছু জিনিস পড়বা যে বিভিন্ন অরবিটালের আকৃতি। এস অরবিটাল আমরা জানি, এস অরবিটাল গোলকের ন্যায় বা গোলকাকার, নট গোলাকার, গোলকের ন্যায়, ফুটবলের মতো। এর কোনো লোব নাই। পি অরবিটালের আমার একটি নোডাল প্লেন এবং দুটি লোব। পি অরবিটালের দুটি লোব, একটি নোডাল প্লেন এবং এটার আকার ডাম্বেলের মতো। ডি অরবিটাল, এটা আমার 4টি লোব থাকে এবং ডাবল ডাম্বেলের মতো আকৃতি, দুটি নোডাল প্লেন আছে। আচ্ছা, জানতে হবে এখান থেকে যা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এই সেটটাকে বলা হয় T2 সেট বা নন এক্সিয়াল সেট। এবং ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর 4টা লোব আছে, তবে ডি জেড স্কোয়ারের আবার লোব 2টা। ডি জেড স্কোয়ারের 2টি লোব। এবং ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ারকে বলা হয় ইজি সেট বা এক্সিয়াল সেট, এটুক পড়তে হবে। এবং এফ অরবিটালে 8টি লোব, 3টি নোডাল প্লেন বিদ্যমান। ব্যাস, এটুক ছাড়া আর কিছু করতে হবে না আমার পড়ায়, এতটুকুই একটুক পার্টে। এই ক্ষেত্রে আমার পি অরবিটালে এম এর মানগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো আমরা এইচএসসিতে একভাবে পড়ি, বিভিন্ন বই আবার বিভিন্ন রকম দেওয়া আছে, তবে আমরা হাজারি নাক সারেরটাই মনে রাখবো। পি এক্সের ক্ষেত্রে এম এর মান 0, পি ওয়াইয়ের ক্ষেত্রে +1 এবং পি জেডের ক্ষেত্রে -1। আমরা এইচএসসিতে পড়তাম এইভাবে যে মাইনাস থেকে শুরু হবে, অর্থাৎ পি এক্স -1, পি ওয়াই 0 এবং এম +1। তবে না, এখন অ্যাডমিশনের জন্য আমরা হাজারি নাক স্যারের বইটাকে স্ট্যান্ডার্ড ধরি, এটাকেই ফলো করি, মেন বুক ধরি আমরা। এখানে যা আছে আমরা তাই পড়ব। আচ্ছা, গেল। কেন পড়বো? কারণ অনুশীলনীতে যখন অ্যান্সার দেওয়া থাকে তখন হাজারি নাক স্যারের বইয়ের এই মানগুলো ধরেই অ্যান্সারগুলো করা থাকে। এবং অনুশীলনী থেকে তোমরা জানো কেমিস্ট্রি, ফিজিক্সের ক্ষেত্রে মেডিকেলে হু প্রশ্ন দিয়ে দেয়, তো উত্তরের ক্ষেত্রে তাহলে যেই উত্তর দেওয়া আছে বই সেটাই নিবে এবং বই উত্তর করা আছে এই মানগুলো ধরে। গেল। অরবিট এবং অরবিটালের পার্থক্য, এখান থেকে আমরা বেশি কিছু না, এখান থেকে পড়বো অরবিটাল। অরবিট কি? অরবিট হচ্ছে আমার বোর অরবিট বা শক্তিস্তরের ধারণা দিছে, এবং অরবিটাল আসছে কোয়ান্টাম বলবিদ্যা মডেল থেকে। এটা বৃত্তাকার, অরবিট বৃত্তাকার, তবে অরবিটাল বিভিন্ন
আকৃতির হয়ে থাকে, যেমন এস একটা আকৃতির, পি একটা ডাম্বেল, ডি ডাবল ডাম্বেল, এরকম আকৃতি। অরবিট এটা দ্বিমাত্রিক বৃত্তাকার, তবে অরবিটাল এটা ত্রিমাত্রিক। আচ্ছা, এই যে বললাম যে বৃত্তাকার এবং বিভিন্ন আকৃতির, অরবিটাল আকৃতি বিভিন্ন। আর জামার পড়তে হবে এখান থেকে, কোনো অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², তবে অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা। অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে 2টা। এখান থেকে এই জিনিসটা পড়তে হবে যে অরবিটে একই সময়, মানে অরবিট যেটা হাইজেনবার্গের নীতি বিরোধী, এবং অরবিটাল যেটা এটাও, মানে এটা অনিশ্চয়তার নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি সমর্থন করে। কোনটা সমর্থন করে? অরবিটাল সমর্থন করে না, কোনটা? অরবিট। আচ্ছা, পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা জানি যে আউফবাউ নীতি আছে। আউফবাউ নীতির নামে 3টা নিয়ম আছে। আমরা এটাকে 3টা আলাদা আলাদা নামেই চিনি, এই 3টা হচ্ছে গিয়ে আমাদের আউফবাউ নীতি। আউফবাউ নীতির 3টা নিয়ম, যেটা প্রথম নিয়মটা হচ্ছে আউফবাউ নীতি, যেটা সাধারণ আউফবাউ নীতি, এটাকে বলা হয় সাধারণ আউফবাউ নীতি। ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে শক্তির উচ্চক্রম অনুসারে পরের অরবিটে প্রবেশ করে, অরবিটালে প্রবেশ করে, এটা আমরা জানি। দ্বিতীয় নিয়ম, এটা হচ্ছে গিয়ে পাউলির বর্জন নীতি। আমরা জানি যে আরেকটা হচ্ছে গিয়ে হুন্ডের নীতি। হুন্ডের নিয়ম আছে, পাউলির বর্জন নিয়ম আছে। ব্যাখ্যাটা আমরা পড়বো এখান থেকে। পাউলির বর্জন নিয়মটা হচ্ছে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান থাকে না, একটির মান অসমান হয়, অর্থাৎ সর্বোচ্চ 3টার মান সমান হতে পারে, একটা হবে অসমান। 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না, হচ্ছে পাউলির বর্জন নীতি। হুন্ডের নীতি কি? হুন্ডের নীতি হচ্ছে আমাদের ওই যে সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় প্রবেশ করবে, কোয়েটা। আচ্ছা, পাউলির বর্জন নীতিকে বলা হয় এক্সক্লুশন প্রিন্সিপাল। এই ইংলিশ টার্মটা আমাদের জানতে হবে, প্রশ্ন আসতে পারে যে এক্সক্লুশন প্রিন্সিপাল কি দিছে। আচ্ছা, নির্দিষ্ট কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা n², কোনো প্রধান শক্তি স্তরে n² সংখ্যক অরবিটাল থাকা সম্ভব, এই সূত্রটা আমাদের জানা লাগবে। হুন্ডের নিয়ম কি? একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, একই শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে মানে অবস্থান করবে যাতে তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থা থাকে, আমরা জানি। এইচএসির জন্য আমাদের খুব ভালো করে এটা পড়তে হয়। গেল। ও আরেকটা জিনিস, যে আমাদের হুন্ডের নিয়ম কিন্তু এস অরবিটালের জন্য প্রযোজ্য না। এস অরবিটালের জন্য হুন্ডের নিয়মটা প্রযোজ্য হবে না, কারণ এসে কি, এসে একাধিক অরবিটাল না, এটা একটা অরবিটাল, সমশক্তি থেকে পাবে। আচ্ছা, পরে আমরা কি পড়বো? আউফবাউ নীতি, যেটা পড়লাম যে শক্তির উচ্চমাত্রা নির্ণয়, n+l দিয়ে আমরা শক্তি ক্রম নির্ণয় করব। আউফবাউ নীতি কি ছিল? আগে নিম্ন শক্তিমাত্রার মানে অরবিটাল পূর্ণ করে পরে যাবে উচ্চ শক্তিমাত্রারটাই। আচ্ছা, এক্ষেত্রে যদি n+l এর মান সমান হয়ে যায়, n+l এর মান যদি সমান হয়, তাহলে যার n ছোট সেখানে, যার n কম সেটা নিম্ন শক্তি স্তর হিসেবে বিবেচিত হবে। এটাকে বলা হয় মেডিল্যাঙ্গের নীতি। মেডিল্যাঙ্গের নীতি জানা রাখতে পারো, মেডিল্যাঙ্গের নীতি। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আমার এখান থেকে জানতে হবে যে ক্রসিং ওভার কি। n+ld এবং nf এই অরবিটালের ক্ষেত্রে আমাদের ক্রসিং ওভার দেখা যায়, ক্রস ওভার দেখা যায়। কোন অরবিটাল? nf এবং n+ld এর ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতেই পারে যে কোন অরবিটালটি অবাস্তব, এটা কেমনে তোমরা সলভ করো, তোমরা এটা জানো। যেমন আমি যদি একটা দেখাই তোমাদেরকে, আমরা জানি 3s সম্ভব, 2d অসম্ভব। কেন অসম্ভব? কারণ আমাদের এই ক্ষেত্রে এল এর মানটা হয়ে গেছে কত? SPD, এল এর মান হয়ে গেছে 2, এবং এন এর মান কত? এন এর মানও 2। তাহলে আমরা জানি যে এন থেকে এল এর মান অলওয়েজ ছোট হবে, কিন্তু এখানে সমান হয়ে গেছে, এই জন্য এটা অসম্ভব। বুঝতে পারছো? মানে এটাই অ্যান্সার, যে এটাই অবাস্তব, আর সবগুলা কিন্তু ঠিকই আছে। আচ্ছা, গেল। এখান থেকে আর কিছু পড়তে বানাতে হবে। আমরা পরবর্তীতে যা পড়ব এটা হচ্ছে আমাদের, আচ্ছা, তড়িৎ চুম্বকীয় বর্ণালী, এটা ইম্পর্টেন্ট। তড়িৎ চুম্বকীয় বর্ণালী থেকে আমরা যা পড়ব, ম্যাক্সওয়েল প্রমাণ করছে কি, যে
আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ রশ্মি বলা হয়। ম্যাক্সওয়েল প্রমাণ করছে যে বিদ্যুৎ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে এক ধরনের রশ্মির উৎপত্তি হয়, এটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা বিদ্যুৎ চুম্বকীয় রশ্মি। এটা ম্যাক্সওয়েল প্রমাণ করছে। এবং আলোর বেগ দেওয়া আছে, আলোর বেগ কত 3 × 10⁸ মিটার, এটুক পড়ব। এবং আমার কাছে যে নির্দিষ্ট শক্তির প্রত্যেক তড়িৎচুম্বকীয় তরঙ্গের তিনটি বৈশিষ্ট্য থাকে নির্দিষ্ট শক্তির তড়িৎচুম্বকীয় তরঙ্গের। একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, একটা হচ্ছে আমাদের স্পন্দন সংখ্যা বা কী করে এটারে কম্পাঙ্ক, আর একটা হচ্ছে আমাদের বিস্তার। এই তিনটা দৈর্ঘ্য থাকে। গেল, আমাদের পড়তে হবে এটা কয় ধরনের রশ্মি আছে আমাদের। মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। নামগুলো তো সিরিয়াল মতো পড়তেই হবে এবং এদের রেঞ্জ পড়তে হবে। এবং রেঞ্জগুলো কেমনে মনে রাখবে, ইটস আপ টু ইউ। তুমি কেমনে এটা মনে রাখতে পারো, মনে রাখতে হবে, এটা হচ্ছে গিয়ে মূল কথা। বাকি আমি কেমনে মনে রাখি বা আমি কেমনে পড়ছি এটা তোমাকে দেখানো যায়। যেমন আমি যদি একটু দেখাই, মহাজাগতিক রশ্মির ক্ষেত্রে এখানে তুমি দেখতে পারতো সেটা 0.1235 ন্যানোমিটার। গামা রশ্মির ক্ষেত্রে এটা একটা রেঞ্জ, যা মহাজাগতিকের থেকে 0.01। এটুকু তুমি মনে রাখলে সমস্যা নাই। তারপর রঞ্জন রশ্মির ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এই রেঞ্জটা 0.01 থেকে 10 ন্যানোমিটার। মানে তুমি দেখতে পারতেছো যে একের আগে একটা শূন্য, একের পরে একটা শূন্য, এভাবে মনে রাখা যায় আর কি। গেল, অতিবেগুনি রশ্মির ক্ষেত্রে এটা আমার 10 থেকে এবং একদম দৃশ্যমান আলোর যে ছোটোটা 380 পর্যন্ত বিস্তৃত। দৃশ্যমান আলোর ক্ষেত্রে আমরা জানি এটা 380 থেকে 780 পর্যন্ত বিস্তৃত। অবলোহিতর ক্ষেত্রে এটা 780 থেকে আমাদের 1 মিলিমিটার পর্যন্ত বিস্তৃত, এটা মনে রাখতে হবে। এবং মাইক্রোওয়েভের ক্ষেত্রে দুইটাই এক, এটাও এক এটাও এক, তবে পার্থক্য হচ্ছে বাম পাশেরটা মিলিমিটার, ডান পাশেরটা ন্যানোমিটার। রেডিওর ক্ষেত্রে একটা 1 আর একটা 10, দুইটাই কিন্তু মিলিমিটার আমার, এটাও মিলিমিটার, উপরেটাও মিলিমিটার। রেডিও ওয়েভের ক্ষেত্রে 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত, এটা কিন্তু খুবই বেশি, এই মানটা মনে রাখতে হবে। 10 কিলোমিটার দেখা মনে হতে পারে কি এত বেশি মান কেন দিল, আসলে এটা বেশি, 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং তোমার মনে রাখতে হবে দৃশ্যমান আলোর 7টা যে রং, বেনিয়া সহকলা, এগুলোর রেঞ্জটা মনে রাখতে হবে। এবং এটা তোমরা পারো, আসলে যেই রেঞ্জ তোমরা মনে রাখছো ওইটাই মনে রাখো, সমস্যা নেই। এখানে মান হয়তো একটু ভিন্ন আছে, তোমাদের এটা পড়তে হবে না, তোমরা যেটা মনে রাখছো ওইটাই মনে রাখো, কারণ মান আসবে না, সরাসরি মান আসে না। আচ্ছা চলেন পরে কি পড়বো আমরা এখান থেকে পড়ার মতো আর তেমন কিছু নাই। এই যে এইখান থেকে একটু পড়বো যে তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর অঞ্চলসমূহ 2.5.1। আমরা জানি কি কি অঞ্চল আছে, মহাজাগতিক রশ্মি থেকে একদম রেডিও ওয়েভ পর্যন্ত, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। আমরা পড়বো গামা রশ্মির অঞ্চল। 1 নম্বর গামা রশ্মির অঞ্চল। এই গামা রশ্মি কোথায় ব্যবহৃত হয়? মসবার বর্ণালীমিতিক যন্ত্রে আর কি, এবং ব্যবহৃত হয় নিউট্রন সক্রিয়ণ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় গামা রশ্মি। এক্স রে কোথায় ব্যবহৃত হয়? উদাহরণগুলো লাগবে না, কারণ নাম দেখলে তুমি বুঝতে পারবা যে এক্স রে নিঃসরণ অথবা এক্স রে ক্রিস্টালোগ্রাফি, এটা নাম দেখলেই বোঝা যায়। অতি বেগুনি রশ্মির ব্যবহার, এটা ইম্পর্টেন্ট মানে এই জিনিসটা পড়তেই হয় আর কি। একটু কষ্ট, আই নো দ্যাট, বাট এটা পড়তে হয়। এটা আমি 2টা স্টাডি দিয়ে দিই, 3টা স্টাডি দিয়ে দিই, কারণ এটা ইম্পর্টেন্ট। এখান থেকে যদি সবগুলো পড়তে নাও পারো, কয়েকটা জিনিস পড়বা। যেমন 360 থাকলে এটা প্রোটিন অ্যানালাইসিসে ব্যবহৃত হয়। যদি 280 থেকে 400 থাকে এটা সেল মেডিকেল ইমেজিংয়ের জন্য ব্যবহৃত হয়। আর পড়তে পারো 240 থেকে 80 এটা জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয়। 365 দেখলে এটা ইউভি আইডিয়া এবং লেভেল ট্র্যাকিং, এগুলো পড়তে পারো। এবং 200 থেকে 400 এখন ডাবল যদি হয়ে যায় তাহলে ড্রাগ শনাক্তকরণে, ডাবল ড্রাগ মনে রাখার জন্য একটু পড়তে পারো। আর সবগুলো পড়তে পারলে আরও ভালো। দৃশ্যমান গেল। অবলোহিত রশ্মি, আইআর রে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। অবলোহিত রশ্মি 3 প্রকার আছে, নিয়ার, মিডল এবং ফার। এই নিয়ার এবং ফার ব্যবহৃত হয় চিকিৎসা ক্ষেত্রে। মিডল আইআর ব্যবহৃত হয় জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে। আমার একটু পড়তে হবে, আমার এই ভিতরে কী লেখা আছে, কত
ল্যামডার মান দেওয়া আছে, এত কিছু পড়তে হবে না, আমার পড়তে দরকার নাই। আমি তোমাকে দেখা দিচ্ছি তুমি কি পড়বা, তুমি জাস্ট ওইগুলোই পড়বা, কারণ তোমার যা দরকার আমি তার চেয়ে বেশি তোমাকে বলে দিচ্ছি। মাইক্রোওয়েভ কিচ্ছু পড়তে হবে না, রেডিও ওয়েভ এটাও কিচ্ছু পড়তে হবে না। এটা তো 3 স্টার দেওয়াই আছে। ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি না, এত কিছু পড়তে হবে না। আমার এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য আমরা পড়ছি আগে, রাইট? তরঙ্গ দৈর্ঘ্য আগে আমরা পড়ছি, ফ্রিকোয়েন্সি প্রয়োজন নাই। তুমি পড়বা এই ব্যবহারগুলা, সবগুলো ব্যবহার পড়বা, একদম সবগুলা। তবে যা তোমরা মিস করে ফেলো তা আমি দেখাচ্ছি। রেডিও ওয়েভ ব্যবহৃত হয় এমআরআই যন্ত্রে, তোমরা এমআরআই যন্ত্রে মাইক্রোওয়েভ দিয়ে দাও না, এটা কিন্তু এমআরআই যন্ত্রে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। এরপরে ফিজিওথেরাপিতে ব্যবহৃত হয় আইআর রশ্মি, এবং অণুজীব ধ্বংস করতে ব্যবহৃত হয় গামা রশ্মি। এগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বা, সবগুলোই গুরুত্ব দিয়ে পড়বা, এখানে সবগুলো ইম্পর্টেন্ট। এগুলো তোমরা তোমাদের চোখের আড়ালে মানে এটা থেকে যায়, এর জন্য দেখা দিলাম আর কি। তারপর আমরা সামনে যাই। আচ্ছা, আলো সম্পর্কিত প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তাহলে কোয়ান্টাম তত্ত্বটাকে এটা কে দিছে? প্লাঙ্ক দিছে। আইনস্টাইন কি দিছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট, মানে ফটো তড়িৎ ক্রিয়া, এটা আইনস্টাইনের দেয়া আর কি। তো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের সমীকরণটা কি? E=h²। কোয়ান্টাম তত্ত্ব কি? কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে আমাদের এই যে সমানুপাতিক যেটা, এটা বললেই হবে, এত কিছু দরকার নাই। এইচ মান, প্লাঙ্কের ধ্রুবকের মান, এটা কিন্তু আমরা আগে পড়ছি, সেটাই এককটা খেয়াল রাখতে হবে এখানে। আচ্ছা, আমার যা জানতে হবে সেটা হচ্ছে একটি ফোটনের শক্তিকে বলা হয় এক কোয়ান্টাম, এবং এক মোল ফোটনের শক্তিকে বলা হয় এক আইনস্টাইন। তাহলে এক আইনস্টাইন কি এবং এক কোয়ান্টাম কি এটা জানতে হবে। এক আইনস্টাইন সমান 0.622 × 10⁻23 কোয়ান্টা। এক আইনস্টাইন সমান কত কোয়ান্টা জানলাম। 2.5.3 দৃশ্যমান আলো ও বর্ণালী। আমার কিচ্ছু পড়তে হবে না, শুধু পড়তে হবে বর্ণালী মাপার যন্ত্রটাকে বলা হয় স্পেকট্রোমিটার, এবং বর্ণালীর ফটোগ্রাফকে বলা হয় স্পেকট্রোগ্রাফ। একটু পড়তে হবে এখান থেকে। বর্ণালী, পারমাণবিক বর্ণালী দুই প্রকার, একটা বিচ্ছুরণ বর্ণালী, একটা শোষণ বর্ণালী। তোমরা হয়তো খেয়াল করতেছো আমি পড়াটা কত কমাই দিছি। আসলে যে আমি স্কিপ করতেছি বিষয়টা এরকম না, আমি পড়ছি প্রত্যেকটা লাইন, তো আমি পড়ছি, আমি দাগানো লাইন কখনোই পড়ি নাই। মানে মেডিকেলের জন্য শুরুতে আমি প্রত্যেকটা লাইন পড়ছি। লাইন পড়ার পরে আমার মনে হয়েছে যে এটুক ইম্পর্টেন্ট, এটুক পড়লেই হবে, বাকিগুলো পড়তে হবে না। যা পড়তে হবে না তা আমি স্কিপ করতেছি তোমাদের জন্য, সেটা আমি যা দাগাচ্ছি তোমরা ওটুক পড়লেই হবে, কিন্তু আমি বলবো ওটুক তোমরা পড়ো না। তোমরা সময় পাইলে আমি যা দাগাচ্ছি সেটা তো পড়বাই, একবার যা দাগাই সেটাও পড়বা, মাঝখানে তোমরা প্রত্যেকটা লাইন পড়বা, তোমরা নিজেরা পড়বা। পড়ার পর মানে জাস্ট জানার জন্য, জানাটা আগ্রহ থাকে না মানুষের, জানার জন্য পড়লা, তারপর আবার শেষে যা আমি দাগাইছি ওগুলাই পড়লা, ওগুলোকে গুরুত্ব দিয়ে পড়লা, ব্যাস। বিচ্ছুরণ বর্ণালী এটা একটা উজ্জ্বল বর্ণালী, শোষণ বর্ণালী এটা কালো বর্ণালী, মানে অনুজ্জ্বল। তাহলে বিচ্ছুরণ বর্ণালীর যে উদাহরণ আমার মানে এখানে উদাহরণ লাগবে, হাইড্রোজেন বর্ণালী এটা একটা বিচ্ছুরণ বর্ণালী। হাইড্রোজেনকে যদি তুমি নিম্ন চাপে রেখে উচ্চ শক্তির বিদ্যুৎ এর মধ্যে চালনা করো, তাহলে এর ভেতর থেকে গোলাপি বর্ণের আলো বিকিরিত হবে, একটু পড়তে হবে। এবং বিচ্ছুরণ বর্ণালীর দুইটা মানে উদাহরণ দেওয়া আছে, একটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী, আরেকটা আমাদের সোডিয়াম ক্লোরাইড লবণের শিখায় উত্তপ্ত করলে, এটাও বিচ্ছুরণ বর্ণালীর দিবে। শোষণ বর্ণালীর মানে উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণ থেকে নির্গত যেই সূর্যালোক, এটা শোষণ বর্ণের উদাহরণ। আচ্ছা, এখান থেকে আমার বেশি কিছু পড়তে হবে না, আমার পড়তে হবে উদাহরণ। উদাহরণ কোথায়? আচ্ছা, এই যে তোমরা একটা সিরিজ কিন্তু পাই গেছো এখান থেকে, তবে আমরা এখান থেকে এটা পড়বো না, এটা আমরা সামনেও পাবো, সামনে থেকে পড়বো। তোমরা যা পড়বা এটা হচ্ছে এই যে এখানে সোডিয়াম শিখায় দুইটা উজ্জ্বল হলুদ বর্ণের সূক্ষ্ম রেখা পাওয়া যায়। সোডিয়ামের বর্ণালীতে দুইটা উজ্জ্বল হলুদ বর্ণের রেখা পাওয়া যায়। হাইড্রোজেনে 4টা রেখা পাওয়া যায়, 4টা রেখা বর্ণালীতে দৃশ্যমান হয়। কী কী এটা আমরা সামনে পড়বে, এখান থেকে পড়ার দরকার নাই। মার্কারির ক্ষেত্রে অনেকগুলো রেখা দেওয়া যায়, সবুজ, কমলা এবং লাল। এগুলা মনে রাখা একটু টাফ, তাই আমরা এগুলো সংখ্যা দিয়ে মনে রাখবো। আমরা মনে রাখবো 4, 6, 7। 4 মানে সবুজ, 6 মানে কমলা, 7 মানে লাল। এই সিরিয়ালটা কিসের সিরিয়াল? বেনিয়া সহকারের সিরিয়াল। 4 নম্বরে আসে সবুজ, 6 নম্বরে কমলা, 7 নম্বরে লাল। আমরা মনে রাখবো মার্কারি ক্ষেত্রে 4, 6, 7 সবুজ, কমলা, লাল, একটু মনে রাখবো। স্ট্রোনশিয়ামের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি? স্ট্রোনশিয়ামের আমার আসমানি বর্ণের 4টা রেখা পাওয়া যায় এবং লাল বর্ণের 3টা রেখা পাওয়া যায়, একটু মনে রাখবো। তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো দেখার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ তোমার এইখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান আসবে না কখনো, ঠিক আছে? মান আসবে না কখনো।
এইখান থেকে আমরা পড়ব লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজের নিম্ন শক্তিস্তর 1, বামার 2, পেস্টেন 3, ব্রাকেট 4, ফুন্ড 5, হামফ্রিস 6। সিরিয়াল মতো লাইম্যান, বামার, পেস্টেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিস 1 2 3 4 5 6। আমরা জানি লাইম্যান সিরিজটাকে বলা হয় অতি বেগুনি অঞ্চল, বামারকে বলা হয় দৃশ্যমান অঞ্চল, বাকি সবগুলোকে বলা হয় অবলোহিত অঞ্চল। লাইম্যান অতি বেগুনি, বামার দৃশ্যমান এবং বাকি সবগুলা অবলোহিত আয়ার। আমি বলছিলাম যে হাইড্রোজেনের 4টা রেখা পাওয়া যায় বর্ণালীতে। 4টা রেখা কী কী আমরা এখন শিখব। লাল, নীলাভ সবুজ, নীল, বেগুনি। লালটাকে বা প্রথমটাকে বলা হয় আলফা সারি, দ্বিতীয়টাকে বলা হয় বিটা, গামা, ডেল্টা। লাল এটা আলফা, নীল এটা গামা, বেগুনি এটা ডেল্টা। তোমরা এক্ষেত্রে সংখ্যা দিয়ে মনে রাখতে পারো। যেমন লাল হচ্ছে আমাদের 7, লাল হচ্ছে আমাদের 7। নীলাভ সবুজকে তোমরা আসমানির সাথে তুলনা করতে পারো, এটা 3, নীলকে 2 এবং বেগুনি 1, তাহলে 1 2 3 7। এগুলো মনে রাখবা যে 3টা দেওয়া আছে, 4টা রেখা পাওয়া যায় হাইড্রোজেনের বর্ণালীতে, এটা 7 3 2 1, 4টা পাওয়া যায়। এখান থেকে আমি আরেকটা জিনিস পড়ব যে তরঙ্গ দৈর্ঘ্য যদি দীর্ঘতম আমরা চাই তাহলে n2 এর মান ক্ষুদ্রতম হওয়া দরকার, এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা ক্ষুদ্রতম চাই n2 এর মান সবচেয়ে বড় হওয়া দরকার, যা 0। n2 এর মান সবচেয়ে বড় মানে ইনফিনিটি, 1/∞ = 0, এটা আমরা ম্যাথে পড়ছি। ব্যাস একটু করতে হবে। আর তোমাদের জানা থাকা দরকার যে তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যা পরস্পরের বিপরীত, কারণ আমরা জানি তরঙ্গ সংখ্যাকে আমরা নিউ বার দ্বারা প্রকাশ করি, হুইচ ইজ 1/λ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হইলে তরঙ্গ সংখ্যা ক্ষুদ্রতম হবে, এটাই সর্বনিম্ন হবে। এটাই পড়তে হবে এখান থেকে, আর কিছু না। সামনে যাই সামনে যাই সামনে যাই। আমাদের পড়া কিন্তু খুবই কম। জাল টাকা শনাক্তকরণ, জাল টাকা অথবা জাল পাসপোর্ট শনাক্তকরণ আমাদের ইউভি রশ্মি ব্যবহৃত হয়, এটুকু জানতে হবে। আমার জানতে হবে কারেন্সি নোটে সিকিউরিটি ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় অপটিক্যাল সেন্সার ফসফোর। ফসফোরটা কি? ফসফোর একটা রাসায়নিক পদার্থ যা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আমার লাগবে 230 থেকে 375, শোষণ করে তা আমাদের দৃশ্যমান পরিসরে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের আলো রূপে বিকৃত করে। বৃহৎটা দৃশ্যমান পরিসর, এই জন্য এর মানটা আমাদের জানা 380 থেকে 780। এটা পড়তে হবে না, আমার পড়তে হবে ক্ষুদ্রটা, কারণ ক্ষুদ্রটাই আমরা জানি না। 230 থেকে 375 পর্যন্ত যেই তরঙ্গ দৈর্ঘ্য সে শোষণ করে দৃশ্যমান পরিসরে বিকিরণ করতে পারে, এটুকু পড়তে হবে। এবং ফসফর তৈরিতে কিছু ধাতব অক্সাইড, জটিল ধাতব অক্সাইড এবং ল্যান্থেনাইট আয়নের মিশ্রণ ব্যবহৃত হয়, যেমন ইট্রিয়াম অক্সাইড এবং ইউরোপিয়াম আয়ন। ইট্রিয়াম অক্সাইডের সংখ্যাটা আমার লাগবে Y2O3। এবং আমার জানতে হবে লাল বর্ণ U3+, এটা লাল বর্ণ, U2+, এটা নীল বর্ণ। মাঝখানে যে এত সংকেত আছে CEMGAL 11 O19 কিচ্ছু পড়তে হবে না, এত জটিল সংকেত আমাদের মানে আসবে না আর কি, MCQ আর কি। TB3+, টার্বিয়াম, এটা সবুজ। ইউরোপিয়াম 2+ নীল, 3+ লাল, এই বর্ণটা লাগবে। 3+ লাল, 2+ নীল এবং টার্বিয়াম 3+, এটা সবুজ। ব্যাস আর কিছু পড়তে হবে না এখান থেকে। আমার সামনে যাই, এটা পড়তে হবে, এই ছকটা পড়তে হবে। ডলার, বিভিন্ন ডলারের কি কালার, ডলারের কালার। আগে বাংলাদেশিটা দেখি, বাংলাদেশি টাকার মান কম এবং পড়তেও সোজা, দেখতে পারো। 1000 টাকার নোটে বেগুনি আছে, হলুদ আছে। 500-100 টাকাও বেগুনি আছে, হলুদ আছে। 500-100 টাকায় এক্সট্রা আছে কি লালটা, হালকা লাল, যেটা এক্সট্রা, একটু পড়লে হয়ে গেল। বাকি আমেরিকার ডলার, এটার মান সবচেয়ে বেশি, এটা পড়তে একটু ঝামেলা। ঝামেলা আসলে না, আমরা কেমনে পড়বো দেখো। আমরা জানি বাংলাদেশের পতাকা কি লাল সবুজ পতাকা, লাল সবুজে পতাকা। এখানে লাল সবুজ একসাথেই আছে, লাল সবুজ। লাল হচ্ছে আমার $10 জন্য, সবুজ হচ্ছে $20 জন্য। দুইটা পড়া শেষ। আমরা পড়ব 50। আমরা জানি 50 আমাদের হলুদ। হলুদ কয় নম্বরে আছে? বে, নি, আ, স, হ, ক, লা। হলুদ কিন্তু আমার 5 নম্বরে আছে, 5 নম্বরে আছে। এই জন্য 50-এর বর্ণটা হলুদ। মনে রাখার জন্য টেকনিক, ইটস আপ টু ইউ, তুমি কীভাবে মনে রাখবা, মনে রাখতে হবে, এটা হচ্ছে মূল কথা। $100, বাকি আছে দুইটাই, 100 আর 5। এটা মনে রাখবো, 5 হচ্ছে কি আমাদের নীল, 100 হচ্ছে কি আমাদের কমলা। ব্যাস, আর পড়তে হবে না। প্রতিপ্রভা আর অনুপ্রভা, এখান থেকে আমরা পড়ব প্রতিপ্রভা। এটা খুবই স্বল্প সময়ের জন্য হয়, এটা 10^15 সেকেন্ডের মধ্যে, খুবই স্বল্প সময়। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে কি টিভি স্ক্রিনে এবং কারেন্সি নোট শনাক্তকরণে প্রতিপ্রভা। অনুপ্রভা
এটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট কাল পর্যন্ত স্থায়ী হয় এবং এটার আমার কি উদাহরণ জোনাকি পোকা, প্রাকৃতিক উদাহরণ যেটা জোনাকি পোকা। ব্যাস। ফ্লোরোসেন্ট লাইটের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে অল্প মার্কারি বাষ্পসহ আর্গন গ্যাস ভর্তি একটি গ্লাস টিউব অবশ্যই এটা গ্লাস টিউব ব্যবহৃত হয়, আর একটা ইলেকট্রিক ব্যালাস্ট যা হাই ভোল্টেজ কারেন্ট সাপ্লাই করে। একটু পড়তে হবে, এখান থেকে আমার পড়তে হবে শুধু যে টাংস্টেন, এটা 5% বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে, এটা খুব কম। কিন্তু ফ্লোরোসেন্ট এটা 20% কি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, অনেক বেশি। একটু পড়তে হবে, আর কিছু পড়তে হবে না এখান থেকে, কিছুই না, সংকেত টঙ্কেত কিছু না। চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মির ব্যবহার আমরা এটা পড়বো, এটা পড়ার দরকার আছে। ওটা দেখি, নিয়ার আয়ার এবং ফার আয়ার আমরা জানি এই দুইটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। মিডল আয়ার মানে এখান থেকে পড়তে হবে না কিছু, আমরা পড়বো নিচে আরও নিচে। মানবদেহে আয়ার রশ্মির পরিসর হলো 8 থেকে 12। মানবদেহ আমাদের দেহ একটা রশ্মি বিকৃত করে, যা অ্যাকচুয়ালি অবলোহিত রশ্মি এবং এর রেঞ্জটা হচ্ছে 8 মাইক্রোমিটার থেকে 12 মাইক্রোমিটার। এটা আসলে মিডল আয়ারের অন্তর্ভুক্ত এবং এটাকে বলা হয় বডি আয়ার বা দেহ অবলোহিত রশ্মি, বডি আয়ার। একটু জানতে হবে, বডি আয়ার মিডল আয়ারের অন্তর্ভুক্ত। আচ্ছা, আর জানতে হবে যে থার্মাল আয়ার কি। থার্মাল আয়ার হচ্ছে একটা মেডিকেল আয়ার ইমেজিং যা দেহ আয়ারের পরিসরের থার্মাল আয়ার। এটাই, আর কিছু না এখান থেকে। এইবার চিকিৎসা ক্ষেত্রে নিয়ার আয়ার রশ্মি ব্যবহার এবং চিকিৎসা ক্ষেত্রে ফার আয়ার রশ্মির ব্যবহার। নিয়ার আয়ার রশ্মি তুমি যেখানেই দেখবা রক্তের হিমোগ্লোবিন, মস্তিষ্ক আছে, ডট অথবা মাথা মস্তিষ্ক, মানে মাথা মস্তিষ্ক এবং ডট, এই কয়েকটা ওয়ার্ড পাইলে তুমি দিয়ে দিবা নিয়ার আয়ার, মাথা মস্তিষ্ক ডট, ব্যাস। চিকিৎসা ক্ষেত্রে ফার আয়ার রশ্মির ব্যবহার, এটা দেহের ত্বক ভেদ করে 4 সেন্টিমিটার গভীরে প্রবেশ করতে পারে, আরামদায়ক উষ্ণতা প্রদান করে এবং শ্বেতকণিকা ও রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়। এর আগেরটা কিন্তু ছিল হিমোগ্লোবিন মানে কি, হিমোগ্লোবিন থাকে কিসে, হিমোগ্লোবিন থাকে আমার আরবিসিতে, আর এটা আরবিসি দেখলেই তাহলে নিয়ার আয়ার, এবং শ্বেত রক্তকণিকা দেখলে ডাব্লিউবিসি, এটা দেখলে আমরা ফার আয়ার দিব। গেল। ব্যথা বেদনা উপশম এবং স্নায়ু গঠনে ফার আয়ার ব্যবহৃত হয়। আচ্ছা, চিকিৎসা পদ্ধতিকে দুইটা কৌশলে ভাগ করা যায় আয়ার পদ্ধতির অনুসারে, একটা লো ইমিশন, একটা লেজার পদ্ধতি। আমরা লেজারের ফুল মিনিংটা জানবো, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, ফুল মিনিংটা জানলাম। লো ইমিশন কি এটা পরে পড়তেছে, আগে লেজার পড়ি। লেজারের যেই উদাহরণ সেটা হচ্ছে, তুমি দেখবা উদ্দীপনা কোথায় আছে আর উদ্দীপক কোথায় আছে, এই দুইটা ওয়ার্ড পাইলে তুমি লেজার দিয়ে দিবা, উদ্দীপনা এবং উদ্দীপক। লো ইমিশনের ক্ষেত্রে বাকি যা আছে, লেজার বাদে যা আছে সব লো ইমিশন। যেমন রক্ত সঞ্চালন বৃদ্ধি, স্নায়ু বিন্যাস, কোষ এবং মাংসপেশি। এটা বলবো যে ফ্রোজেন শোল্ডার মানে কি, ঘাড়ের মাংসপেশি শক্ত হয়ে যাওয়াকে বলা হয় ফ্রোজেন শোল্ডার। ফিজিওথেরাপিতে ব্যবহৃত হয় লো ইমিশন, এটা পড়বা। আর এখান থেকে পড়ার তেমন কিছু নাই। আচ্ছা, রোগ নির্ণয় এমআরআই। এমআরআই আসলে কি, এমআরআই কি করা হয়? এমআরআই মানে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এই ফুল মিনিংটা তোমার পড়তে হবে। দেহ যখন অসুস্থ হয় তখন এনএমআর পরমাণু বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স সৃষ্টিকারী পরমাণুর পানির ঘনমাত্রার ভিন্নতার উপর নির্ভর করে এই এমআরআই পরীক্ষা করা হয়। পানির ঘনমাত্রার ভিন্নতার উপর দেহে আমাদের এনএমআর যে সকল পরমাণু আছে, যেমন পানির হাইড্রোজেন একটা এনএমআর পরমাণু, এটার পানির ঘনমাত্রার ভিন্নতার উপর নির্ভর করে এমআরআই করা হয়, এটা তোমরা জানো। এবং জানতে হবে এটা 3D বা ত্রিমাত্রিক ডিজিটাল ছবি বের করে দেয়। এমআরআই যন্ত্রে রেডিও মেশিনে এর ফ্রিকোয়েন্সিটা আমাদের জানতে হবে, 10⁴ হার্টজ। এমআরআইয়ের ব্যবহার শিখতে হবে। এটা আমাদের টিউমার রোগ সমস্যার জন্য রক্তক্ষরণ ও রক্তনালিকার যে সমস্যা এবং মস্তিষ্কের টিউমার, কোমল টিস্যু এবং হাঁটুর 4টা লিগামেন্ট ছিঁড়ে গেলে এই এমআরআই পরীক্ষা করা হয়। টর্ন লিগামেন্ট বলা হয়, টর্ন লিগামেন্ট জানতে হবে। টিউমার, লিগামেন্ট, রক্তক্ষরণ, রক্তনালিকা, এইসব ওয়ার্ড পাইলে তুমি এমআরআই দাগাতে পারবা। তোমার একটা প্রশ্ন অলরেডি চলে আসছে, মানবদেহে কোন রশ্মি বিকৃত হয়? মানবদেহে আমরা জানি বডি আয়ার নামে একটা রশ্মি বিকৃত হয়, যেটা আসলে মিডল আয়ারের অন্তর্ভুক্ত। সেটা রেঞ্জ কত? সেটা রেঞ্জ ছিল 8 থেকে 12 মাইক্রোমিটার। গেল। আমরা পড়ব এমআরআইয়ের মূলনীতি। এমআরআইয়ের মূলনীতি কি?
আমাদের দেহে 70% হলো পানি এবং পানির মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে। হাইড্রোজেন পরমাণু একটা এমআরআই সৃষ্টিকারী এনএমআর পরমাণু। এনএমআর পরমাণু চিনব কীভাবে? এনএমআর পরমাণু চিনব যাদের একটা প্রোটন মানে বিজোড় সংখ্যক প্রোটন অথবা বিজোড় সংখ্যক নিউট্রন আছে, তারাই হচ্ছে এনএমআর পরমাণু, যারা এমআরআই সৃষ্টি করতে পারে। যেহেতু হাইড্রোজেনের একটা প্রোটন মানে এটা বিজোড় সংখ্যক প্রোটন আছে, তাই এটা এনএমআর পরমাণু এবং দেহে অনেক পানি আছে, 70% পানি। আচ্ছা, আমি জানবো এখান থেকে যে কম শক্তি স্তর যুক্ত হইলে এটাকে বলা হয় আলফা স্তর এবং উচ্চ শক্তি স্তর যুক্ত হলে এটাকে বলা হয় বিটা স্তর। উচ্চ শক্তি স্তর হলে বিটা, কম শক্তি স্তর হলে আলফা। একটু পড়বো এবং পড়বো যে এমআরআইয়ের ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র ইউজ করা হয় তার ভ্যালু 0.5 থেকে 3 টেসলা এবং এই এককটা জানবো, নিউটন পার এম্পিয়ার পার মিটার। টেসলাকেই বলা হয় নিউটন পার এম্পিয়ার পার মিটার, দরকার নাই, এটা আমরা ফিজিক্সে পড়বো। টেসলা সমান যে এটা আমরা ফিজিক্স সেকেন্ড পেপারেই পড়বো, ফিজিক্স সেকেন্ড। আমার কলম কাজ করে না কেন? আচ্ছা, গেল এমআরআই নির্ভরশীলতা। এখান থেকে তোমরা এটা পড়তে পারো, রিডিং পড়বা। রিডিং পড়লে তোমার ধারণাটা ক্লিয়ার হবে বিষয়টা কি। আমাদের যখন শরীর মানে রোগাক্রান্ত হয় বা কোনো রোগাক্রান্ত টিস্যু যখন হয় তখন এখানে পানির পরিমাণ বেড়ে যায়। পানির পরিমাণ বেড়ে গেলে সেইখানের কোষের রেডিও ফ্রিকোয়েন্সি শোষণ ক্ষমতা তীব্র হয়ে যায়, ফলে আমাদের প্রত্যেকটা কোষের পানি থেকে অসংখ্য এনএমআর সিগন্যাল পাওয়া যায়। এই সিগন্যালকে কম্পিউটার প্রসেসিং করে একটা ইমেজ দেয়, যে ইমেজটা আসলে 3D ত্রিমাত্রিক ইমেজ। এটুকুই, পরে আমরা ডাক্তাররা রোগ নির্ণয় করে আর কি। এমআরআই এই পদ্ধতি উদ্ভাবনের জন্য পল সি ল্যাটারবার্গ এবং পিটার ম্যানসফিল্ডকে নোবেল দেওয়া হয়েছে। কত সালে? 2003 সাল। সালটা মনে রাখা দরকার নাই, তবে এটা আমার জন্মসাল যেহেতু তোমরা মনে রাখতে পারো। সতর্কতা, এটা পড়তে হবে। সতর্কতা কি? আমার সতর্কতা হচ্ছে হার্টে পেসমেকার যাদের আছে, যেহেতু এমআরআই এটা একটা শক্তিশালী চুম্বকের মধ্যে দিয়ে মানে একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্র আমার চারপাশে থাকবে, যাদের হার্টের মধ্যে পেসমেকার আছে তারা যদি এই মেশিনে ঢুকে ওদের হার্টের পেসমেকার সব ছিঁড়া বের হয়ে যাবে, চুম্বক যেহেতু লোহাকে আকর্ষণ করবে। অথবা যাদের কানে এই ধাতব কোনো যন্ত্র আছে এরকম কোনো কিছু থাকলে খোলা, পরে আমরা মেশিনে মানে প্রবেশ করবো আর কি। এমআরআইয়ের তুলনায় সিটি স্ক্যানে আর্থিক খরচ কম এবং সিটি স্ক্যানে এক্স-রে ব্যবহৃত করা হয়, এক্স-রে ব্যবহার করা হয়। এমআরআই ব্যবহার করা হয় রেডিও ওয়েভ, এমআরআই রেডিও ওয়েভ ব্যবহার করা হয় এবং সিটি স্ক্যানে এক্স-রে ব্যবহার করা হয়, একটু মনে রাখতে হবে। এই যে এনএমআর পরমাণু, এটাকে যে বলছিলাম কেমনে চিনবা, এত কিছু পড়তে হবে না, তুমি শুধু 1 নম্বর পয়েন্টটা পড়বা, বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকবে। যেমন হাইড্রোজেনে একটা প্রোটন আছে মানে বিজোড় সংখ্যক প্রোটন, কোনো নিউট্রন নাই হাইড্রোজেনের ক্ষেত্রে, প্রোটিয়ামের ক্ষেত্রে। আচ্ছা, এই যে শিক্ষা পরীক্ষা, এটা আমাদের আজকে লাস্ট টপিক। আমরা জানি ধাতব ক্লোরাইড অধিক উদ্দায়ী। ধাতব ক্লোরাইড বানাবো কিভাবে? আমরা ধাতব লবণকে গাঢ় HCl দ্রবণে সিক্ত করবো, অ্যাসিডে সিক্ত করবো। এখান থেকে আমার যা দেখতে হবে এটা কিন্তু গাঢ়, নট হালকা, গাঢ় HCl দ্রবণে আমরা সিক্ত করলে ধাতব ক্লোরাইড পাবো। ব্যাস, সেইখান থেকে যা পড়তে পারো যে ক্যালসিয়াম কার্বনেট শীতের মতো লাল বর্ণের সৃষ্টি করতে পারে, পড়তে পারো, সমস্যা নাই। এইটা পড়বা তুমি, এটা 100% ইম্পর্টেন্ট। কয়েকটা স্টার এখানে দেওয়াই যায়, এখানে স্টার কয়েকটা দেওয়াই যায়। তুমি এখান থেকে কী পড়বা? তুমি পড়বা আমাদের পটাশিয়াম আয়ন খালি চোখে, শিক্ষা পরীক্ষায় খালি চোখে হালকা বেগুনি বর্ণ দেয়, কপার দেয় নীলাভ সবুজ, সোডিয়াম প্লাস দেয় সোনালি হলুদ, ক্যালসিয়াম 2+ দেয় ইটের মতো লাল, এবং কোবাল্ট ব্লু গাছে এটা পড়তে হবে। এটা তো খালি চোখে দেখলাম। কোবাল্ট ব্লু গাছে আমাদের কপার এবং সোডিয়ামের কোনো বর্ণ নাই, বর্ণ আছে ক্যালসিয়াম যেটা হালকা সবুজ বা মানে আপেলের মতো আর কি, কাঁচা আপেল, এবং পটাশিয়াম প্লাস এটা হচ্ছে আমাদের গোলাপি লাল। তোমরা আরেকটা জিনিস জেনে রাখতে পারো যে লিথিয়াম কিন্তু আমার সূর্যের মতো লাল বর্ণ প্রদান করে, লিথিয়াম এখানে নাই, মনে রাখতে পারো। কোবাল্ট ব্লু গাছের ব্যবহার, এইটা আমাদের আজকে লাস্ট দেখব। কোবাল্ট ব্লু গ্লাস আসলে কি? কোবাল্ট ব্লু গ্লাস এটা আলোক ছাঁকনি বা অপটিক্যাল ফিল্টার রূপে কাজ করে এবং আমাদের সোডিয়াম লবণে সোডিয়াম মিশ্রিত লবণ মিশ্রিত থাকলে আমার কোবাল্ট ব্লু গ্লাস ব্যবহার খুব সুবিধাজনক। সোডিয়াম মিশ্রিত লবণ ব্যবহার করলে আমার কোবাল্ট ব্লু গ্লাস ব্যবহার করা খুবই সুবিধাজনক, কারণ কোবাল্টের এই সোনালি হলুদ বর্ণটা, সোডিয়ামের যে সোনালি হলুদ বর্ণ সে দান করে, এটা কোবাল্ট ব্লু গ্লাস মানে শোষণ করে ফেলে, এই জন্য এটা সুবিধাজনক আর কি। শেষ আমাদের আজকে একটু পড়া, যতটুকু দাগাইলাম অতটুকুই পড়া আসলে বেশি না, মেডিকেলের পড়া খুবই কম।
এটা আমি দেখানোর চেষ্টা করলাম যে সিলেক্টিভ কিছু জিনিস পড়তে হবে, ওটুক পড়লে হয়ে যাবে, ওটুক এনাফের থেকে বেশি কিন্তু আমি দেখাই দিচ্ছি তোমাকে। তুমি এটুক পড়বা, অবশ্যই তুমি নিজে পড়বা, যা দাগানো আছে এটুক তুমি গুরুত্ব দিয়ে পড়বা। যখন বই খুলবা আগে যা দাগানো আছে এটুক পড়বা, এরপর তুমি আগে নিজে রিডিং পড়বা, প্রত্যেকটা লাইন পড়বা, এবং শেষে তুমি আবার দাগানো লাইনটাই পড়বা। এভাবেই তোমার পড়তে হবে, এবং সময় তোমাদের যথেষ্ট আছে। তোমার এইচএসসি পরীক্ষার প্রস্তুতিটাই এখন নিবা, সকলকে বলতেছি। আর যাদের প্রস্তুতি খুব ভালো, তোমরা প্রি অ্যাডমিশন প্রস্তুতি নেও, সমস্যা নাই। মূলত তোমাদের এখন এইচএসসিতে ভালো করতে হবে, এটাই। আমি গুণগত রসায়নের 3টা ক্লাস নিব, আজকে একটা গেল, আর 2টা ক্লাস দিব। 3টা পার্টে আমি ভাগ করছি এই চ্যাপ্টারটাকে। 3টা ক্লাস দিয়ে আমি গুণগত রসায়নটা শেষ করব ইনশাল্লাহ। তো আজকের জন্য বিদায়, আবার দেখা হবে হয়তো পরশুদিনই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থেকো।